জয় হিন্দ প্রিয় স্টুডেন্টস, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা এমসিকিউ যে মডেল পেপার অর্থাৎ মডেল পেপার 3 নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তোমরা যারা ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য আছো 2026-27 যে শিক্ষাবর্ষ, তার জন্য যারা আছো রায় মার্টিন যে আমাদের কোশ্চেন ব্যাংকটা, ওকে, তার যে ফিজিক্সের পার্টটা থেকে আমরা আজকে আলোচনা করব। ওকে, আর হ্যাঁ, এই ভিডিওর পিডিএফ লিংক তোমরা কমেন্ট বক্সেও পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। সেখান থেকে কিভাবে ডাউনলোড করবে যখন তোমাদের পরীক্ষার টাইম চলে আসবে, যাতে করে কোনোভাবে যেন তাড়াহুড়ো করতে না হয়, তখন তোমরা এই পিডিএফটা কাজে লাগবে, তখন তোমরা অবশ্যই রাখো যাতে করে সেই সময়টা লম্বা ভিডিও দেখতে না হয়। ঠিক আছে, এবং ভিডিও শেষে বলতে হবে কিভাবে তোমরা ডাউনলোড করবে। চলো তাহলে আমরা শুরু করছি আমাদের মূল ভিডিওতে। দেখো, প্রথম কোশ্চেনটা কি বলেছে যে 3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 27টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো। উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্ব অনুপাত কত? এক্ষেত্রে আমরা ধরতে পারি যে ছোট জলবিন্দুর জন্য আমরা লিখতে পারি ছোট জলবিন্দু। ঠিক আছে, এর জন্য আমরা লিখতে পারি যে ছোট জন্য ছোট হাতের কিউ দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, তাহলে কিউ সমান 4 পাই, অর্থাৎ গোলাকার জলবিন্দু ধরে নিলে 4 পাই আর স্কয়ার সিগমা 1। আর বড় জলবিন্দুর জন্য এটা আমরা ধরতে পারি বড় হাতের কিউ সমান 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার সিগমা 2, মানে বড় হাতের জন্য অর্থাৎ বড় জলবিন্দুর জন্য আমরা বড় হাতের দিয়ে ডিনোট করছি। তাহলে এখান থেকে কিউ বাই ছোট হাতের কিউ, এখান থেকে লিখতে পারি এটাকে ভাগ করে দাও 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার ইন্টু সিগমা 2 বাই 4 পাই ছোট হাতে আর স্কয়ার ইন্টু সিগমা 1। ওকে, তো আর স্কয়ার বাই আর স্কয়ার ইন্টু সিগমা 2 বাই সিগমা 1। ঠিক আছে, অর্থাৎ সিগমা 2 বাই সিগমা 1। এখানে একটু ক্যালকুলেট করে নেবো। বলেছে 27টা জলকণা যুক্ত হচ্ছে, তাহলে টোটাল যে আধানটাও যুক্ত হয়ে যাবে 27 কিউ হয়ে যাবে, অর্থাৎ কিউ বাই কিউ সমান 27 হয়ে যাবে। ঠিক আছে, আর একটা জিনিস বলেছে যে 27টা জলবিন্দু যুক্ত হচ্ছে এবং 3 মিলিমিটার ব্যাসার্ধে, আয়তনটা একই। তাহলে আয়তন একই থাকার জন্য এইটা হচ্ছে আধানের কনজারভেটিভ ল অফ চার্জ। ঠিক আছে, আর আয়তন যেহেতু একই, তাহলে আয়তন একই থাকার জন্য আমরা কি লিখতে পারি 4/3 পাই ক্যাপিটাল আর কিউ সমান 30 কত 27টা। তাহলে এখানে 27 ইন্টু 4/3 পাই ছোট হাতের আর কিউ, এটা করতে পারি, একটু কাটাকাটি করে নাও, 4/3 পাই কেটে যাবে। তাহলে আর কিউ সমান দেখো 3r তার হোল কিউব, এটা লিখতে পারি r সমান 3r। ঠিক আছে, এগুলো একটু বসিয়ে দাও। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি কিউ মানে হচ্ছে 27 কিউ বাই ছোট হাতের কিউ সমান আর স্কয়ার, আর মানে হচ্ছে দেখো 3r তার হোল স্কয়ার বাই ছোট হাতে আর স্কয়ার ইন্টু সিগমা 2 বাই সিগমা 1। আমাদের সিগমা 1 বাই সিগমা 2টা বার করতে হবে। এক কাজ করি, এখান থেকে আরেকটু কাটাকুটি, 27 সমান 3 9 27 ইন্টু সিগমা 2 বাই সিগমা 1। তাহলে সিগমা 2 বাই সিগমা 1 সমান এদিকে ভাগ করে দাও 3 বাই 1। তাহলে সিগমা 1 ইস টু সিগমা 2 1 ইস টু 3, সিগমা 1 ইস টু সিগমা 2 সমান 1 ইস টু 3। আমাদেরকে অ্যাকচুয়ালি বার করতে হবে বড় ইস টু ছোট। এখানে একটু লিখে দিই বড় জলবিন্দু ইস টু ছোট। তাহলে বড় মানে সিগমা 2টা ধরেছি, তাহলে এটা অ্যান্সার আসবে 3 ইস টু 1। ওকে, অ্যান্সার হচ্ছে অপশন ডি। এটা একটু খেয়াল রাখবে, অপশন ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট আমাদের পরের কোশ্চেন এসো। পরের কোশ্চেন 2 নম্বরে বলেছে যে মিলিকানের তৈলবিন্দু পরীক্ষায় এনটা অতিরিক্ত ইলেকট্রন বিশিষ্ট একটি তেলের বিন্দু স্থির তড়িৎ ক্ষেত্রে স্থির অবস্থায় রয়েছে। তেলের ঘনত্ব রো হলে বিন্দুটি ব্যাসার্ধ কত হবে? ওকে, এখানে আমাদের কি যেটা দিয়েছে না, তৈলবিন্দু একটা আসলে এনটা অতিরিক্ত ইলেকট্রন আছে মানে কি কিউ সমান এনই, তাহলে কিউ সমান হচ্ছে এনই। ওকে, অর্থাৎ এনটা অতিরিক্ত ইলেকট্রন আছে মানে কিউ সমান এনই। তার মানে এই যে কিউটা, এই একটা ধরো তৈলবিন্দু, সে ইলেকট্রিক ফিল্ড এটাকে উপরের দিকে ইলেকট্রিক ফিল্ড ই কাজ করছে, তার মানে কিউ ইটা হচ্ছে এর উপর ফোর্স, আর নিচের দিকে তার ওজনটা ব্যালেন্স করছে, এই উপর দিকে ধরো ই ভেক্টর কাজ করছে। ঠিক আছে, ই ভেক্টর। তো তাহলে এখানে এম মানে কি হবে 4/3 পাই আর কিউব ইন্টু জি ইন্টু রো। আচ্ছা, এখানে ঘনত্বটা রো দিয়েছে। ঠিক আছে, 4/3 পাই আর কিউব রো মানে হচ্ছে অ্যাকচুয়ালি তার ভর ইন্টু জি মানে হচ্ছে ওজন, আর উপরের দিকে কিউই, তো কিউই সমান এনই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিউ সমান হচ্ছে কি আসবে, কিউ সমান হচ্ছে এমজি, সরি কিউই সমান হচ্ছে এমজি। তাহলে এখান থেকে এন ই ইন্টু ই সমান এম মানে হচ্ছে 4/3 পাই আর কিউব রো ইন্টু জি। বোঝা গেছে? অর্থাৎ নিচের দিকে এমজি, এম মানে 4/3 পাই আর কিউব রো, আর কিউটা হচ্ছে এখানে এনই, এন সংখ্যক ইলেকট্রন বেরিয়েছে। তো ব্যাসার্ধ বার করতে বলেছে, তাহলে এখান থেকে আরটা আলাদা করে নাও। আর কিউব সমান দেখো এন ই ক্যাপিটাল ই ইন্টু 3 বাই 4 পাই রো জি। ঠিক আছে, তাহলে আর সমান আসবে এন ই ক্যাপিটাল ই 3 এন ই এ, আচ্ছা, পাই 4 পাই রো জি হোল টু দি পাওয়ার 1/3। এটা অ্যান্সার করে নাও। 3 এন ই 4 পাই রো জি, অ্যান্সার মানে হচ্ছে 3 এন ই 4 পাই রো জি 1/3, মানে হচ্ছে অপশন বি। অপশন বিটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো আশা করি। নেক্সট আমাদের পরের কোশ্চেন হতে 3 নম্বরে চলে এসো। প্রচন্ড গরম, এত মারাত্মক গরম, এই বিকালবেলা আমি রেকর্ড করছি তোমাদের জন্য, 6টা বাজছে প্রায়, মানে সন্ধ্যাবেলা, বিভৎস গরম লাগছে, সারাদিনে টাইম পেলাম না। আর দূরত্বে ব্যবধানে থাকা দুটি সমমানের আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান এফ, যদি আধান দুটির মান অর্ধেক এবং তাদের ব্যবধান দ্বিগুণ করা হয় তবে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে? জানো, কুলম্বের সূত্রে অ্যাপ্লাই করে দাও,
খুব সহজ একটা কোশ্চেন, ঠিক আছে। দেখো 3 বলেছে যে এফ সমান আমরা কি জানি, Q1 Q2 বাই আর স্কোয়ার ইন্টু একটা কে থাকে যেটা কোলম্বিয়া কনস্ট্যান্ট বলা হয়। আর এখন বলেছে এর পরের ক্ষেত্রে F2 সমান আমরা লিখতে পারি Q1 Q2। দেখো আধানগুলো বলেছে দুটি সমমানের আধানের মধ্যে ক্রিয়াশীল বল, আধান দুটির মান অর্ধেক, তো দুটোরই মান অর্ধেক করছে মানে কি Q1/2 Q2/2, ঠিক আছে। একটা কেটা রইলো কনস্ট্যান্টটা। আচ্ছা আরটা যে ডিস্টেন্স সেটা কি বলেছে, দূরত্বটা দ্বিগুণ, তাহলে 2r তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে দেখো Q1 Q2 একটা কে রইলো বাই আর স্কোয়ার, এবং এখানটা কাউন্ট করো 2 দুগুণে 4 আর নিচে 2 স্কোয়ার 4, 4 4 কত হয় 1 16। তো এই যে মানটা এটা কত হয় আগের এফ মানটা, তাহলে F/16। ওকে, তাহলে এখন যে মানটা হবে সেটা বলটা আগের কত গুণ হবে, F/16 গুণ, মানে 1 16 গুণ হবে। তো অ্যান্সার হচ্ছে অপশন সি, ঠিক আছে। খুব সুন্দর করে দেবে, পিডিএফ এগুলো মানে ঝালানো আছে। এরপর তোমাদের যে মডেল পেপার 4 আসছে না, অর্থাৎ বলে রাখছি মডেল পেপার 4 থেকে তোমাদের যে পিডিএফ গুলো আসবে সে আগের মতোই টাইপিং আসবে, ঠিক আছে। প্রথম 3টা আমি তাড়াহুড়ো করে করেছিলাম, তাই একটু লেখালেখির মধ্যে গিয়েছিলাম, আর একটু টাইম দিলে একটু ভালো করে করতে চাইলে তখন একটু পিডিএফ বানাতে সুবিধা হয়। ওকে, মানে টাইপিং পিডিএফ যেটা, অর্থাৎ লিখতে পড়তে যাতে করে কারোর কোনো অসুবিধা না হয়। 4 নম্বর মডেল পেপার থেকে পিডিএফ গুলো টাইপিং দেবো। ওকে, 5 নম্বর পরের কোশ্চেন কত, 3 নম্বর হলো 4 কোশ্চেন। কত সংখ্যক ইলেকট্রন 1.6 গ্রাম ভরের একটি ধাতব মুদ্রা থেকে তুলে নিলে মুদ্রাটি ঊর্ধ্বমুখী 10⁹ নিউটন পার কুলম্ব মানে তড়িৎ ক্ষেত্রে ভাসবে। এই যে একটু আগে 2 কোশ্চেনটা করলে মিলিকানের পরীক্ষা বলে যেটা ছিল, অর্থাৎ উপর দিকে ইলেকট্রিক ফিল্ড, সেখানে 4 কোশ্চেনটা 2 কোশ্চেনটা এক হয়। অর্থাৎ এই একটা ধরো এখানে কি দিয়েছে, বিন্দু কিছু একটা আধান, কত সংখ্যক ইলেকট্রন 1.6 গ্রাম ভরে, তাহলে এইদিকে এমজিটা কাজ করছিল আর উপর দিকে দেখো কিউই, ঠিক আছে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড উপর দিকে কাজ করছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড উপর দিকে মানে কি চার্জটাকে উপর দিকে টেনে মানে ঠেলে ধরে রাখছে, আর তার নিজের ওজনটা নিচের দিকে সবসময় কাজ করে, ওজন অল টাইম নিচের দিকে। ওকে, পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানছে। তো সেক্ষেত্রে দেখো কি দাঁড়াচ্ছে, কিউই সমান এমজি, একই ফর্মুলায় বসিয়ে দাও, কিউই সমান এমজি। বলেছে কত সংখ্যক ইলেকট্রন, এরকম একটা কিছু দিয়েছে সম্ভবত, ধাতব মুদ্রা থেকে তুলে নিলে 10⁹ নিউটন। আচ্ছা, তাহলে এনটা বার করতে হবে, অর্থাৎ কিউ মানে হচ্ছে এনই ইন্টু ক্যাপিটাল ই সমান এম মানে হচ্ছে এম ইন্টু জি। মানগুলো বসিয়ে দাও, এনটা বার করে নাও, এমজি বাই এন ই। ওকে, এম মানে 1.6 গ্রাম। আচ্ছা, এখানে সিজিএস পদ্ধতি ব্যবহার করছি, তাহলে আমাদেরকে সবই সিজিএস এ ব্যবহার করতে হবে, ঠিক আছে। না হলে এসআই করে নাও, তো সব থেকে বেস্ট হয়, ইন্টু 10⁻³ আচ্ছা, জিটা 9.8 মানে প্রায় 10 করে না, এটা সুবিধা আমাদের, যেহেতু এমসিকিউ তো ক্যালকুলেটর তো ইউজ করতে দেবে না, তাহলে জি এর মানটা অল টাইম 10ই ধরবে, 9.8 ধরে সবসময় কোনো দরকার নেই। আচ্ছা, আমরা কি বার করছি, এন ই, তাহলে এখানে কি লিখেছি ই, তো সরি এটা ই ইন্টু ই মানে 1.6 10⁻⁻19, এটা হচ্ছে 10⁹9 হ্যাঁ নিউটন পার কুলম, ওই ইলেকট্রিক ফিল্ডের মান দিয়ে দিচ্ছে। আচ্ছা, একটু ক্যালকুলেট, 1.6 কাটিয়ে দাও, 10⁻19 ওইদিকে উপরে উঠলে এখানে একটা আছে 19 9 -10 উপরে -2, তাহলে 10⁻², 10⁻10। এগুলো আমি মুখে বলছি, মানে এগুলো কোনো ব্যাপার নেই, এগুলো কোনো ক্যালকুলেশন নয়, তোমরা সায়েন্সে পড়ছো, এইচএস পড়ছো, সো এইসব ক্যালকুলেশন তোমরা মুখে একদম তুড়ি মেরে উড়িয়ে দিতে পারো, ঠিক আছে। ওকে, তো 10⁻², আর নিচে হচ্ছে 10⁻10, কাটাকাটি করলে 10⁻8 আসছে নাকি, দেখি উত্তরটা মেলায়, 10⁻8, ঠিক আছে, 1 × 10⁻8 লিখে চলো, একটু কায়দা করেছে আর কি, কায়দার তো অভাব নেই এত। তাহলে অ্যান্সারটা কোনটা এসছে গো, অপশন বি, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেন এসো, পরের কোশ্চেন মানে 5 নম্বর কোশ্চেন, তাহলে বইটা উল্টাতে হবে। বিবৃতি বলেছে একটি ধারক একটি, বিবৃতিমূলক কোশ্চেন, একটি ধারক একটি ব্যাটারিকে আহিত করতে পারে, হ্যাঁ পারে তো। একটি ধারক একটি বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের কারণ হতেও পারে, তো দুটোই তো সত্য তাহলে, হ্যাঁ অপশন সি। 5টা অ্যান্সার এখানে লিখে দিই, কোথায় লিখি, এটা 5টা অ্যান্সার, ঠিক আছে। অপশন সি দুটোই সত্য, 1ও সত্য 2ও সত্য। ওকে, এটা বেশি ব্যাখ্যা দেওয়া গেলাম না। 6টা পদার্থ সংস্থাটি তুল্য ধারা কত, এ ও বি বিন্দুর মধ্যে কত হবে। আচ্ছা, সংস্থাটা দেখো, এটা ছবি না কেন। ওকে, এরকম একটা ধার কত দিয়েছে, তো খেয়াল রাখবে এই যে এ পয়েন্টটা দেখো, ধরে আমি যদি এরকম ধরি এটা প্লাস এটা মাইনাস, তাহলে এক্ষেত্রে এটারও প্লাস এটা মাইনাস হবে, প্লাস মাইনাস এটা প্লাস মাইনাস, ঠিক আছে। এটা একটু ধরো মাকানোর সুবিধার্থে মানে বুঝতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে সব প্লাসগুলো দেখো একটা পয়েন্টে, আর মাইনাসগুলো গিয়ে এই যে মাইনাস প্লেট সবগুলো গিয়ে এই যে বি পয়েন্টটা, ঠিক আছে, এই বি পয়েন্টে গিয়ে মানে অ্যাকচুয়ালি পুরো তারটা একটাই পয়েন্ট, সেখানে গিয়ে কানেক্টেড। ওকে, তাহলে এটা কি ধরনের মানে কম্বিনেশন হয়, এটা হচ্ছে দেখো প্যারালাল কম্বিনেশন। অর্থাৎ প্যারালাল কম্বিনেশনে কি হয়, সমস্ত মাইনাসগুলো এক জায়গায় মানে এইভাবে এ একটা এ একটা এ একটা এ একটা, ঠিক আছে। সব মাইনাস প্লেট, এগুলো প্লাস প্লেট। ওকে, এগুলো মাইনাস প্লেট, মাইনাসগুলো এক জায়গায় প্লাসগুলো এক জায়গায়, তো এটা তখন মাইনাস, এদিকটা প্লাস, ঠিক আছে। এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন, ডাইরেক্ট যোগ করে দাও, 3 আর 2 5, অর্থাৎ টোটাল ইকুইভ্যালেন্ট সি ইকুইভ্যালেন্ট
সমান 3 + 2 + 3 + 1 এত সি, তাহলে 3 হাজার 5 হাতে 8 9 সি। ঠিক আছে, এটা দেখা মাত্রই করতে পারবে প্যারালাল কম্বিনেশন। ওকে, অ্যান্সার অপশন বি, অপশন বি। ঠিক আছে, নেক্সট 7টা, দুটি গোলকের একটি পরিবাহী স্প্রিং দিয়ে চিত্রের ন্যায় যুক্ত করা হলো, সংস্থাটি ধারকত্ব কত হবে? ওই যে একটা সংস্থা দেওয়া আছে, দেখো খেয়াল করো, এই যে স্প্রিং দিয়ে যখন কানেক্টেড করছি, দাঁড়া এটা একটু মুছে দিই, যখন এরকম স্প্রিং দিয়ে কানেকশন করব, ঠিক আছে, এটা একটা গোলক, এটাকে বৃত্ত ভাববে না, গোলক ভাবো, মানে ফুটবল ভাবে ভাবো আর কি। আর এই একটা গোলক, এটার ব্যাসার্ধ হচ্ছে এ আর এইটার ব্যাসার্ধ হচ্ছে বি। তো এইটাকে যখন স্প্রিং দিয়ে যুক্ত করব, তোমরা জানো যে সমস্ত আধান, অর্থাৎ আধান সবসময় কোথায় অবস্থান করে? পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। ঠিক আছে, পরিবাহীর বাইরের পৃষ্ঠে। ওকে, এটা একটু মনে রাখবে। তো তাহলে এই সমস্ত আধান, এখানকার আধানটা এখানে কিউ আকারে চলে যাবে, যখন তাই চলে যাবে এই জায়গাটা, তখন আধানটাকে নেগেটিভ আধান আবিষ্ট করবে। ওকে, তো এক্ষেত্রে আমরা জানি যে এই ভিতরে যে পুরো সিস্টেমটা, তখন একটা গোলকটা, তখন তার বিভব কত হয়? ভি সমান, অর্থাৎ ভি, এটার কত 7-এর দাগ, তাই তো? দাগ নাম্বার দিতে ভুলে গেছিলাম, হ্যাঁ 7-এর দাগ। ভি সমান হবে, দেখো এই উপরটার জন্য, মানে কিউটা বাইরে অবস্থান করবে, নিজে থেকে প্লাস হোক মাইনাস হোক, তারা পরস্পরকে বিকর্ষণ করে দূরে চলে যাবে, অর্থাৎ তারা বাইরের পৃষ্ঠে চলে যাবে। 4 পাই, অর্থাৎ কিউ বাই 4 পাই এপসিলন 0, এখানে বি হবে। ঠিক আছে, তাহলে কিউ বাই ভি এর মান কত হবে? কিউ বাই ভি মানে হচ্ছে কিউ বাই 4 পাই এপসিলন 0 বি, অর্থাৎ অ্যান্সারটা হবে 4 পাই এপসিলন 0 বি। তাহলে ধারা কত হবে? 4 পাই এপসিলন 0 বি। অ্যান্সার মানে নাও, অ্যান্সার হচ্ছে অপশন সিটা। ঠিক আছে, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। খুব সোজা কোশ্চেন, যে আধানটা কোথায় অবস্থান করছে সেটা আগে দেখবে, সেই মতো আমাদের অ্যান্সার আসবে। ওকে, মানে এক্ষেত্রে ভাবতে পারো এর একটা প্লেট হচ্ছে এইখানে আছে বি ব্যাসার্ধে, আর একটা প্লেট একদম অসীমে চলে গেছে, সেই জন্য ওই বাকি যে পার্টটা সেটা নেই। আচ্ছা নেক্সট 8টা, 4টি ধারকের ধারকত্ব C1 C2 C3 C4 প্রদত্ত লেখচিত্রগুলি থেকে ধারকগুলি ধারকত্ব ক্রম অনুসারে সাজাও। তো এখানে যে গ্রাফগুলো দিয়েছে দেখো, ভি আর কি দিয়েছে, এটা ভি আর কিউ। ঠিক আছে, আমি এক কাজ করি, এখানে একটা জিনিস থিওরি বোঝাচ্ছি তোমাদেরকে, তারপর আমি আর সবগুলো আঁকবো না, তোমরা বুঝতে পারবে না। এঁকে দেবো 8টা, তাহলে একটু এঁকে নিচ্ছি। প্রথমে এটা হচ্ছে 30 60 45 60। তো এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, এইদিকে কিউ প্লট করছে সব। ঠিক আছে, এগুলো সব কিউ, উপর দিকে ভি প্লট করছে, এদিকে সব ভি। এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল, আচ্ছা 60 ডিগ্রি তাহলে একটু বড় হবে অবশ্যই, 30 60 45 60। আমি এক কাজ করি একটু খাড়া করে দিই। তো এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে ধরো, আর এটা মাঝামাঝি গেছে ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেল, আবার এটা একটু বেশি খাড়া 60 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, এগুলোর নাম দিচ্ছি C1 C2 C3 C4 পরপর আছে, তো নাহলে আবার গন্ডগোল পেকে যাবে। C1 C2 C3 C4, C1 C2 C3 C4। ঠিক আছে, একটু বোঝো। দেখো এই নতিটা কি নির্দেশ করে? যে কোনো সরলরেখা নতি, ট্যান থিটা, ট্যান থিটা, এটা ধরো থিটা অ্যাঙ্গেল, ট্যান থিটা সমান এম হয় আমরা জানি। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এম সমান ট্যান থিটা। এখন যদি এটাকে আমরা একটা ডট ডট করে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কল্পনা করি, এই দিকটা এতটা হচ্ছে ভি এর চেঞ্জ, আর এই দিকটা এতটা হচ্ছে কিউ এর চেঞ্জ, এদিকে কিউ প্লট করছি। তাহলে ট্যান থিটা সমান দেখো সামনে লম্ব বাই ভূমি, মানে ভি বাই কিউ। আর আমরা কি জানি? সি সমান কি হয়? ডব্লিউ সমান, সরি কিউ সমান হচ্ছে সি ভি, এটা জানি। তো সি সমান হয় কিউ বাই ভি, এখানে কি আছে? ভি বাই কিউ, তার মানে এখানে উল্টোটা হবে 1/c। দ্যাট মিনস এইখানে যে অ্যাঙ্গেলগুলো দিয়েছে ট্যান থিটা আকারে দিয়েছে, থিটা দিয়েছে মানে ট্যান থিটা দিয়ে দিয়েছে, তো সেই ট্যান থিটার মানগুলো কার সাথে সমান হবে? 1/c এর সাথে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এই জায়গাটা থেকে আমি লিখছি, এই নিচেটা মুছে দিয়ে আগে, এখান থেকে দেখো 1/c1 সমান ট্যান 30, আচ্ছা 1/c2 সমান হচ্ছে ট্যান 60, আর 1/c3 সমান হচ্ছে ট্যান 45, আর 1/c4 সমান ট্যান 60। ঠিক আছে, তাহলে ট্যান 30 মানে হচ্ছে 1/√3, ট্যান 60 মানে শুধু √3, ট্যান 45 মানে 1, আর ট্যান 60 মানে √3। √3 মান তোমরা জানো 1.732। ঠিক আছে, খেয়াল করো, ট্যান 60 মানে 1/c2 1/c4, তো এখান থেকে c2 সমান 1/√3, c3 সমান 1, c4 সমান 1/√3। ওকে, আর c1 দেখো পাবো শুধু √3, উল্টে দাও। এই যে এখানে যেহেতু 1/c1 আছে, খেয়াল করো সব থেকে বড় কে হবে? অবশ্যই c1 সব থেকে বড়, তাহলে c1 গ্রেটার দেন। নেক্সট কি আসবে? 1/√3 আর 1/√3 এগুলো কিন্তু একের থেকে ছোট, কারণ নিচের মানটা 1.732, সেটা একের থেকে বড় হয় √3 মান। তাহলে এখানে এরপর c3 আসবে, তারপর দেখো c2 আর c4 এরা কিন্তু সমান, এটা 1/√3, এটা 1/√3, বুঝতে পেরেছি? তো এখন এইটা অ্যান্সার কোনটা হবে? অর্থাৎ c1 গ্রেটার দেন c3, c2 সমান c4। এটা অ্যাকচুয়ালি অপশনে নেই, মানে এটা একটা অপশনটা ভুল আছে। ঠিক আছে, এটা অপশন ইজ রং, যে অপশনগুলো আছে সেগুলোর মধ্যে একটাও নয়।
আশা করি তোমরা থিওরিটা বুঝতে পারলেই ঠিক হবে, তখন ব্যাখ্যাটা যদি করে দিয়ে আসতে পারো। কিন্তু তোমাদের এমসিকিউ কোশ্চেন তোমরা একটু ভালো করে দেখে নেবে, আশা করি কোশ্চেন ভুল দেবে না, এখানে দিয়েছে। নেক্সট 9টা হয়ে গেল, 8টা হলো তাই তো। 9, পরিবাহীর মধ্যে দিয়ে আধানের প্রবাহ সময়ের সঙ্গে নিম্নলিখিতভাবে সম্পর্কিত। কিউ সমান 80 মাইনাস বিটি স্কয়ার বাই 2 প্লাস সিটি কিউ বাই 6। পরিবাহীটির মধ্যে দিয়ে সর্বনিম্ন তড়িৎ প্রবাহের মান কত? সর্বনিম্ন তড়িৎ প্রবাহ বলেছে। ওকে 9, তো একটা ইকুয়েশন দিয়ে দিচ্ছে কিউ সমান 80 মাইনাস বিটি স্কয়ার বাই 2 প্লাস সিটি কিউ বাই 6। আমি একটু লিখে দিই, দাঁড়াও। কিউ সমান এ, ওকে একটু ভালো করে লিখতে হবে, ভুলে যাচ্ছি তো। 80 মাইনাস বিটি স্কয়ার বাই 2, তাহলে 80 মাইনাস বিটি স্কয়ার বাই 2 প্লাস সিটি কিউ বাই 6, ঠিক আছে, সিটি কিউ বাই 6। ওকে, তো এখানে বলেছে সর্বনিম্ন, কি বলেছে, সর্বনিম্ন প্রবাহ মাত্রা, সর্বনিম্ন তড়িৎ প্রবাহের মান, ঠিক আছে। তাহলে আমাদেরকে আইটা বার করো, আই সমান ডি কিউ ডিটি, ঠিক আছে। তাহলে এখান থেকে এ হবে, এটা 2 বিটি বাই 2, তো তাহলে এখান থেকে 2 বিটি বাই 2 প্লাস 3 সিটি স্কয়ার বাই 6 সমান দেখো এ মাইনাস বিটি প্লাস সিটি স্কয়ার বাই 2। ওকে, এইখান থেকে এরপর দেখো আমরা কি করতে পারি, ডিআইডিটিটাও বার করো, যেহেতু ক্ষুদ্রতম মানের ব্যাপার বলেছে, তো এটা 0, তাহলে মাইনাস বি প্লাস 2 সিটি বাই 2 সমান মাইনাস বি প্লাস সিটি, এতটুকু ঠিক আছে। ডি স্কয়ার আই ডিটি স্কয়ার, কারণ ন্যূনতম মানের জন্য দ্বিতীয় ডেরিভেটিভ লাগে, সেটা হচ্ছে সি, সেটা অল টাইম গ্রেটার দেন 0 কেন বলতো, সেটা একটা কনস্ট্যান্ট বলে দিয়েছে, আর কিছু না, ঠিক আছে। তার মানে আমরা যাই মান নিই না কেন সেখানে এর মান ন্যূনতম হবে। তো এখান থেকে ডিআইডিটিটা 0 করে দাও, প্রথম ডেরিভেটিভ 0 করতে হয় জানো, তাহলে এখান থেকে মাইনাস বি সমান মাইনাস সিটি, অর্থাৎ বি সমান সিটি, ঠিক আছে। এই মানটার পর 1 নম্বরে বসিয়ে দাও, না একে নয়, এই আয়ের মানেতে। তাহলে আই সমান আই মিনিমাম, অর্থাৎ আই মিনিমাম মানে ন্যূনতম কারেন্ট, সেখানে এই যে সমীকরণটা এ মাইনাস বিটি প্লাস সিটি স্কয়ার বাই 2। তো এক কাজ করি আমরা, টিটাকে উজ্জ্ব করছি, টি সমান বি বাই সি এই আকারে বসাও, কারণ অ্যান্সারগুলোতে দেখতে পাচ্ছি টিটা নাই, টিটার আকারে বসিয়ে দাও। তাহলে এখান থেকে এ মাইনাস বি, টি এর জায়গায় লেখো বি বাই সি প্লাস সি বাই 2 ইন্টু বি বাই সি তার হোল স্কয়ার। তো এটাকে একটু ক্যালকুলেট, এ মাইনাস বি স্কয়ার বাই সি প্লাস এখান থেকে একটা সি কাটবে, তাহলে বি স্কয়ার বাই 2c সমান এ প্লাস তো না মাইনাস হবে, এ মাইনাস বি স্কয়ার বাই 2c, ঠিক আছে। অতএব আই মিনিমাম, আই যে মিনিমাম মানটা সেটা হচ্ছে এ মাইনাস বি স্কয়ার বাই 2c, ঠিক আছে। অ্যান্সার মেলাও, এ মাইনাস বি স্কয়ার বাই 2c, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন ডি। নেক্সট 9 দাগ হলো, 10 দাগ এসো। 10 কোশ্চেন বলছে আর ব্যাসার্ধের একটি অপরিবাহী রিং এর উপর অসীম সংখ্যক বিন্দু আধান কিউ, কিউ বাই 2, কিউ বাই 4 ডট ডট ইনফিনিটিভ আকারে রয়েছে। যদি রিংটা ওমেগা কৌণিক বেগে আবর্তিত হয় তাহলে তুল্য প্রবাহ মাত্রা কত? খেয়াল করে, এটা একটা কুপরিবাহী রিং বলেছে, তার মানে আধানটা আমি যেখানেই দেবো সেখানেই রয়ে যাবে, গোটা রিংটা জুড়ে কিন্তু ছড়িয়ে পড়বে না, মানে আধানটা নিজেদের উপর বিন্যস্ত করবে না। আর যদি বিন্যস্ত না করে পুরো টোটাল আধানটা সেইভাবে কাজ করবে না। অর্থাৎ এক্ষেত্রে এই যে রিংটা ধরো, ঠিক আছে, এখানে কিউ, এখানে কিউ বাই 2, কিউ বাই 4, কিউ বাই 8, কিউ বাই 16, এইভাবে ডট ডট করে চলতে হবে, যেখানেই দেবো সেখানেই রয়ে যাবে আধানটা। ওকে, তাহলে এক কাজ করে আমরা টোটাল আধানটা আগে বার করে নিই, অর্থাৎ এটা 10 দাগ, কিউ ইকুইভ্যালেন্ট সমান কিউ প্লাস কিউ বাই 2 প্লাস কিউ বাই 4 কিউ বাই 8 প্লাস ডট ডট করে ইনফিনিটিভ। তাহলে এখান থেকে কিউ কমন নাও, 1 প্লাস 1/2, 1/2 তার হোল স্কয়ার, মানে এই 1/4টাকে 1/2 তার হোল স্কয়ার আকারে লিখলাম, প্লাস 1/2 তার হোল কিউব প্লাস ডট ডট করে ইনফিনিটিভ। তো এখানে একটা সেই নিউটনের যে তোমাদের যে বাইনোমিয়াল থিওরেম, মানে দ্বিপদ উপপাদ্য তোমরা জানো স্যার আইজাক নিউটনের, তো 1 মাইনাস এক্স তার হোল টু পাওয়ার -1 সমান 1 প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট করে ইনফিনিটিভ, ঠিক আছে। তাহলে এখানে এক্স এর জায়গায় হাফ ভাবো, অর্থাৎ কিউ ইন্টু 1 মাইনাস হাফ হোল -1, কিউ ইন্টু এটা কথা হচ্ছে 1 মাইনাস হাফ মানে হাফ হোল -1, তাহলে এটা হচ্ছে 2 কিউ। তার টোটাল যে আধানটা সেটা পেয়েছি দেখো 2 কিউ। ওকে, মানে অ্যাকচুয়ালি কিউ আধান নিজে একটা, বাকি যে সবগুলো মিলে টোটাল কিউ আধান তৈরি করবে। ওকে, এরপর বলেছে যে ওমেগা বেগে ঘুরছে তাহলে প্রবাহ মাত্রা কত? তো ওমেগা বেগে ঘুরলে আই সমান আমরা জানি ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল টি, এটা হচ্ছে 2 কিউ, আর টি মানে দেখো মনে রাখবে ওমেগা টি সমান 2 পাই, ঠিক আছে, ওমেগা টি 2 পাই, তাহলে টি সমান হবে টয়েস পাই বাই ওমেগা। তাহলে এখান থেকে টয়েস পাই বাই ওমেগা, 2 কেটে গেল, ঠিক আছে। তাহলে কিউ ওমেগা বাই পাই, কিউ ওমেগা বাই পাই, অ্যান্সার খুঁজে দাঁড়াও, কিউ ওমেগা বাই পাই অপশন বি তে আছে, তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 10 কমপ্লিট। 11টা দেখো, এখানে বলেছে এক্স ও ওয়াই বিন্দুদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য কত হবে? তো সার্কিটটা এঁকে ফেলো, সার্কিট একটু দেখো। তো
দেখো এখানে একটা সার্কিট দিয়ে দিয়েছে যে এক্স ও ওয়াই বিন্দু দ্বয়ের মধ্যে বিভব পার্থক্য কত হবে, এক্স আর ওয়াই। তার মানে এটা হচ্ছে এক্স বিন্দু, এটা হচ্ছে ওয়াই বিন্দু, ঠিক আছে। সিম্পল ভাবে বোঝো, এই যে পয়েন্টগুলো 1টা 2টো 3টে 4টে এগুলো সবগুলো মিলে হচ্ছে একটা পয়েন্ট, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি তুল্য সার্কিটটাকে এই 20 30 60 এগুলো দেখো সমান্তরালে আছে, এগুলো সব একটা পয়েন্ট থেকে কানেকশন। অর্থাৎ তুল্য সার্কিট একটু দেখাচ্ছি, এখানে 3 ওহম রয়েছে, ওকে, এটা 3 ওহম, ঠিক আছে, 3 ওহম। আচ্ছা এই 20 30 60 মিলে কত হচ্ছে দেখো, আর এখানে 24 আর 8 মিলে কত হচ্ছে দেখো, এই দুটো প্যারালাল, আর সেই প্যারালাল গুলোর সাথে এটা শ্রেণীতে আছে, বোঝা যাচ্ছে আশা করি। দরকার আমি একবার আলাদা করে সার্কিট এঁকে দেখাচ্ছি। অর্থাৎ এখান থেকে দেখো 3 ওহম, ঠিক আছে, এটা এক্স বিন্দু। আচ্ছা এখান থেকে দেখো এটা হচ্ছে একটা, এই একটা, এই একটা, ওকে, এটা বলেছে তো। একটা হচ্ছে 20, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 60, ঠিক আছে। তার সাথে 24 8 প্যারালালে আবার কানেকশন, অর্থাৎ এখান থেকে এটা 24, আর এখান থেকে দেখো 8 ওহম, এই সবগুলো মিলে আবার কানেকশন। তারপর আবার এই যে পয়েন্টে এসে আবার 1 ওহম কানেকশন, তাহলে এইখানটা 1 ওহম, তাহলে এইখানটা হচ্ছে ওয়াই। আমরা কাজ করি এক্স আর ওয়াই এর মধ্যে আগে তুল্য রোধটা বার করো। 20 30 60 গুলো আগে বার করো। 1 এর 20, 1 এর 30, 1 এর 60 সমান 1/r, ধরো আর ওয়ান নাম দিলাম। তো 60 লসাগু হবে 20 3 এ 60, 30 2 60, 60 1 এ 60 সমান 1/r1, ঠিক আছে। তাহলে 1/r1 সমান 5 1 6 সমান 6/60 সমান 1 এর 10, তাহলে R1 সমান এটা হচ্ছে 10 ওহম, একটা পেয়ে গেলাম। তাহলে এই তিনটের জায়গায় আমি 10 ওহমকে প্লট করছি, ঠিক আছে। এরপর মুচ্ছি, একটু বুঝে নাও। তো এই তিনটের জায়গায় আমি একবারে কি লিখলাম, 10 ওহমকে লিখলাম, কারণ এই তিনটে 10 ছিল। আচ্ছা এই দুটো 24 আর 8 এর জন্য কত হবে, 24 গুণফল বাই যোগফল, 24 প্লাস 8, 24 8 এ সরি উপরটা 24 8 গুণ থাকবে, 24 ইন্টু 8, নিচে 32, 8 4 এ 32, 4 6 24, তাহলে 6, ঠিক আছে। তাহলে এই দুটোর জায়গায় আমি কত প্লট করছি, 6, এটা হচ্ছে 6, ওকে। সবগুলো যোগ করে এরপর পুরোটা সিরিজে হয়ে যাচ্ছে, 3 8 10 এ 13, 6 19 একে 20 ওহম, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত পেলাম, 20 ওহম, ঠিক আছে, ওকে। এরপর দেখো যখন আমাকে বলেছে এর এক করেছে 48 ভোল্ট, তার মানে বুঝে নাও যে এখানে 8 আর 24 যেহেতু প্যারালাল আছে, 24 এর এক করেছেও যা ভোল্টেজ, 8 এর এক করেছেও তাই ভোল্টেজ, আর 8 আর 24 এর যে কম্বিনেশন পেয়েছিলাম 6 6 এর এক করেছে, অর্থাৎ এইটার এক করেছে ভোল্টেজটা, এটা হচ্ছে 48 ভোল্ট, ঠিক আছে। এখান থেকে এইটা আশা করি বুঝতে পারলে। তো আমাদের ওহমের সূত্র অ্যাপ্লাই করো, 6 ওহমের এক করছে, এখানে ধরো কারেন্ট যা চাই, তো 6 ইন্টু আই সমান হচ্ছে 48, আইটা এখানে কত পাচ্ছি 8 অ্যাম্পিয়ার, এইটুকু পেয়ে গেলাম। যেই 8 অ্যাম্পিয়ার পেয়ে গেলাম, এরপর এক্স আর ওয়াই এর মধ্যে বিভব বলেছে, তাই তো, এক্স আর ওয়াই এর মধ্যে মনে হচ্ছে, তো এখান থেকে এখানে কারেন্ট কত যাচ্ছে 8 অ্যাম্পিয়ার, এখান থেকে রেজিস্ট্যান্স কত আছে 20 ওহম, তাহলে বিভব কত হবে, ভি সমান আই আর ফর্মুলা আবার, তাহলে আই সমান 8 অ্যাম্পিয়ার, আর 8টা হচ্ছে কত 20 ওহম সমান 160 ভোল্ট। উত্তরটা মিলাই আগে, 160 ভোল্ট, ঠিক আছে। তো বুঝে নাও একটু, কিছু নেই অঙ্কটা, একটা সিরিজে আছে, তিনটে প্যারালাল আছে, তাদের সাথে আবার এই দুটো প্যারালাল আছে, সেইটা পুরোটা সিরিজে, তারপরে এটা সিরিজে, সেই যে তিনটে মিলে হচ্ছে এখানে 3 ওহম, সরি 10 ওহম, এখানে 3 একটা ছিল, 24 8 মিলে হচ্ছে 6, আর এইটার এক করছে ভোল্টেজ মাপা, মানে এর এক করছে যা, এর এক করছে তা, এখানেও তাই, ঠিক আছে। সেটা হচ্ছে 6 এর এক করছেও তাই, মানে এদের যে কম্বিনেশন। তারপর হচ্ছে 1, সেগুলো সবগুলো একসাথে করো, তাহলে এখান থেকে টোটাল রেজিস্ট্যান্স পেয়েছি 20 ওহম। দেখো 1 আর 6 7 আর 10 17 3 20 ওহম। আচ্ছা 20 ওহম করার পর আমাদের বলেছে এক করছে ভোল্টেজ ড্রপ হচ্ছে 48 ভোল্ট, তাহলে 48 ভোল্ট যখন হবে, এখান থেকে দেখো যে 48 ভোল্ট হওয়া মানে ভোল্টেজ সূত্রে যেটা হয় ভি সমান আই আর, তাহলে এখানে কারেন্ট যদি আই যায় 6 আই সমান 48, এখান থেকে 8 অ্যাম্পিয়ার, ঠিক আছে। টোটাল ভোল্টেজ পেয়ে গেছি, তাহলে এখান থেকে টোটাল ভোল্টেজ ড্রপ কতবার করবো, টোটাল রেজিস্ট্যান্স সাথে গুণ করে দাও, 8 কে টোটাল রেজিস্ট্যান্স সাথে গুণ করে দাও, চলে আসবে আচ্ছা, ওকে। 12টা একটা বিবৃতি দিয়েছে, মুছে দিয়ে আগে। বর্তনীটি তুল্য রোধ, বিবৃতি 1 বলেছে 10 এর 3 ওহম। তো দেখো তো একটা হুইটস্টোন দিয়ে দিয়েছে, দেখো হুইটস্টোন ব্রিজ বলেছে যে বর্তনীটি তুল্য রোধ 10 এর 3। আগে দেখো ব্যালেন্স কন্ডিশন আছে কি, 2/4 সমান 3/6, হ্যাঁ 2/4 সমান 3/6 মানে হাফ, তাহলে ব্যালেন্স কন্ডিশন, তার মানে এটার মধ্যে কোনো কারেন্টই যাবে না। যখন কারেন্ট যাবে না, তাহলে তুল্য রোধ কত হবে, 2 আর 3 এখানে হচ্ছে 5, ওকে, আর এখানে 4 আর 6 হচ্ছে 10, তো এই দুটো আবার প্যারালাল আছে, তাহলে এখানে কত হবে, গুণফল বাই যোগফল, 5 প্লাস 10, আচ্ছা এটা কত দাগ 12 দাগ, ঠিক আছে। তাহলে 5 10 50 বাই 15, কাটাকাটি করো 10/3 ওহম, একদম কারেক্ট। অর্থাৎ এখানে বলে দিয়েছে যে হ্যাঁ এটা যে তুল্য রোধ সেটা হচ্ছে 10 এর 3 ওহম। আরেকটা বলেছে 7 ওহম মানে রোধটির মধ্যে দিয়ে কোনো প্রবাহ যায় না, একদম যেহেতু এটা তুল্য অবস্থায় রয়েছে, অর্থাৎ এটা যে পি ওহম হয়, এটা কিউ ওহম হয়, এটা আর ওহম হয়, এটা এস, অথবা এটা পি এটা কিউ এটা আর এটা এস, তো সেক্ষেত্রে একটা তুল্য বর্তনী হচ্ছে সমান আর বাই এস, ওকে। তো এটা এসছে তো হাফ এসছে প্রত্যেকটার ক্ষেত্রে, সুতরাং এদের মধ্যে কোনো কারেন্ট যাবে না, ঠিক আছে। এটা সত্য, বিবৃতি 1 2 দুটোই সত্য, তার মানে অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ওকে। নেক্সট 13 দাগে চলে এসো।
একটা কথা বলেছে যে পোটেনশিওমিটার ব্যবস্থায় একটি কোষকে যদি 60 সেমি দৈর্ঘ্যের মধ্যে যোগ করা হয় তাহলে গ্যালভানোমিটারে বিক্ষেপ হয় 0। কোষটির অভ্যন্তরীণ রোধ 1.2 ওহম। এবার যদি এক এক করে 6, 8, 10, 18 মানের রোধকে কি বলেছে কোষের শান্টের হিসাবে যুক্ত করা হয় তাহলে রোধটি নিস্পন্দ বিন্দুর বিভিন্ন অবস্থানের জন্য নিচের স্তম্ভটি মেলাও। এক কাজ করে, এটা একটা মানে চুটকে অঙ্ক, ঠিক আছে। মোটেও পোটেনশিওমিটার সার্কিট ড্র করে বা পোটেনশিওমিটার যে থিওরি, একটা বড় থিওরি আছে দেখবে, একদম আঁকতে যাবে না। তোমরা নর্মালি এটাকে মনে রাখো। কি মনে রাখবে বলো তো? এখানে যেটা মনে রাখবে সেটা আমি লিখে দিচ্ছি একটু। শান্ট রোধের মান যত বাড়ে, শান্ট রোধ এর মান যত বাড়বে আর কি, প্রপোর্শনাল টু নিস্পন্দ বিন্দু সরণ। এটা একটু মনে রাখো, নিস্পন্দ বিন্দুর সরণ। মানে যত শান্টের রোধটা যোগ করা হবে পোটেনশিওমিটার ওই যে সার্কিট এক করেছে, তত কিন্তু নিস্পন্দ বিন্দু বেশি বেশি করে সরে যাবে। শুধু এইটুকুই মনে রাখো, আর কিচ্ছু মুখস্থ করতে যাবে না, কারণ যেহেতু এমসিকিউ অত কিছু লাগবেও না। সেক্ষেত্রে দেখো প্রথমে রোধগুলোকে দেখো। আচ্ছা, 6 ওহমের এক কোর্সে বলেছে 8। আমরা এক কাজ করি, কোনভাবে ব্যাখ্যাটা করবো তো? 6 অর্থাৎ এখানে দেখো 6 লেস দেন 8 লেস দেন 10। আচ্ছা, এটা আমার যতটুকু মনে পড়ছে তোমাদের যে পিডিএফটা দিয়েছিলাম না, পিডিএফটা এই লেস দেন গ্রেটার দেন উল্টো পাল্টা করে ফেলেছি। মানে সবাই দেখলে এটা বুঝতে পারছে এটা একটু ভুল আছে, কারণ আমি মনে হয় এটা দিয়েছি 6 গ্রেটার দেন 8 গ্রেটার দেন 10 গ্রেটার দেন 12। সেটা হয় না, বোকামো হয়ে গেছে হয়তো কোনো কারণে, মানে সাইনটা উল্টোটা পড়ে গেছে। তোমরা একটু দেখে চেক করে নেবে যারা পিডিএফটা কিনছো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের যে ডাটাগুলো দিয়েছে, আমি একটু লিখে নিই দাঁড়াও। সব থেকে কম কত আছে? 50, ঠিক আছে। তারপর কত আছে? 50-এর পর হচ্ছে কত হবে? 52.2। তারপর কত হতে পারে? আর কি আছে? 53.6। তারপর কত হতে পারে? কত হতে পারে? 56.23। তাহলে এখান থেকে বোঝানো যে 6-এর জন্য কোনটা অ্যান্সার হবে? 50, ঠিক আছে। তাহলে একের অ্যান্সারটা হচ্ছে সি, অর্থাৎ একের অ্যান্সার হচ্ছে সি। ওকে, তারপর কার অ্যান্সার হচ্ছে? 2-এর অ্যান্সারটা হবে দেখো 2-এর ডিতে আছে, ডিটাই তো নাকি? হ্যাঁ, 52.2। তো 2-এর ডিটা হচ্ছে 52.2 এটা, তাহলে এটা হচ্ছে 2-এর ডি। ওকে, 3-এরটা কোনটা হবে? মানে 53.6 কোনটা আছে? 53.6 মানে হচ্ছে এটা, তাহলে 3-এরটা হচ্ছে এ, ঠিক আছে। আর 4-এরটা বাকি যেটা পড়ে আছে এ বি সি, তাহলে এখানে বি হবে। তো সেই মতো অ্যান্সার কোনটা পাচ্ছি দেখো, অপশন বি কারেক্ট অ্যান্সার। এটা একটু মনে রাখবে। ওকে, যত রোধের মানটা বেড়ে বেড়ে আছে শান্টের রোধটা, তত তার সরণটা বেড়ে বেড়ে যাবে। ব্যাস, তাহলে অঙ্ক কমপ্লিট, ঠিক আছে। নেক্সট পরেরটা 14টা। R1 R2 ব্যাসার্ধের দুটি সমকেন্দ্রিক ব্যাসার্ধের গোলক রয়েছে, ঠিক আছে। এদের মধ্যবর্তী অংশ একটি পরিবাহী পদার্থ দ্বারা পূর্ণ করা হয়েছে, যার পরিবাহিতাঙ্ক সিগমা। গোলকদ্বয়ের মধ্যে রোধ কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, থিওরিটিক্যাল কোশ্চেন, ঠিক আছে। আমি এক কাজ করি, কোশ্চেনটাকে একটু অন্যভাবে সলভ করছি, সমাকলন অবকলন এদের সাহায্য নিয়ে। একটা ভালো কোশ্চেন। তো আমি একটু দেখে নিই ধরো। R1 R2 ব্যাসার্ধ কোনটা বড় বলে দেয়নি? তাহলে R2টাই ব্যাসার্ধ বেশি মনে হচ্ছে, কারণ উপরে যে অপশনগুলো দিয়েছে না, সবগুলো R2 মাইনাস R1 এরকম একটা টার্ম আছে, তার নিশ্চয়ই R2টাই বড়, ঠিক আছে। দুটি সমকেন্দ্রিক ব্যাসার্ধের গোলক সিগমা। আচ্ছা, তো দেখো এটা একটা গোলক, গোলক হলো তো না আলু হয়ে গেল? পটেটো হয়ে যাবে না? ঠিক আছে, আমি আঁকছি। এটা গোলক একটা, এটা একটা গোলক। এটার ব্যাসার্ধ হচ্ছে R1 আর এটার ব্যাসার্ধ হচ্ছে R2। এদের মাঝখানে এইভাবে গোল করে, ঠিক আছে, একটা পদার্থ আছে। আমি সেই পদার্থটা একটা অংশ কেটে নিচ্ছি, মানে এরকম করে গোল করা আছে, সেটা পুরোটা দেখানোর দরকার নেই। ওকে, এটার যে থিকনেস dx ধরে নিচ্ছি, আর এর যে এটা এখান থেকে ডিস্টেন্সটা সেটা হচ্ছে ধরো x। তাহলে এটা যখন গোলকটা কমপ্লিট করছে, এটা একটা গোলক। ওকে, আমি এইভাবে ধরো দেখালাম, তার থিকনেসটাও দেখাচ্ছি, ঠিক আছে। এই গোলকটার ক্ষেত্রে টোটাল যে এটা কি বলে এটাকে এরিয়াটা হয়, গোলকটার এরিয়া 4πx², অর্থাৎ DA এটা হবে 4πx², ঠিক আছে। এখন একটা ইন্টারেস্টিং জিনিস, তো আমাদের যে ফর্মুলা হয়, এটা কত দাগ ছিল গো? এটা হচ্ছে 14 দাগ। তাহলে এখান থেকে দেখো আমাদের একটা ফর্মুলা হয় না, R সমান ρ L বাই এ, এল এর সাথে ডাইরেক্ট প্রপোর্শনাল আর এ মানে ক্রস সেকশনের সাথে ইনভার্সলি। তাহলে এখান থেকে dr সমান লেখো ρ ইন্টু dl বাই dA, ঠিক আছে। তো এখান থেকে রো dl মানে হচ্ছে কতটা, এখান থেকে ডিস্টেন্স কত হবে? x। তাহলে এটা হবে, তাহলে dl মানে হচ্ছে এই যে থিকনেসটা, তাহলে রো ইন্টু dx বাই dA টা কত হবে? 4πx², ঠিক আছে। এরপর এটাকে এই R1 থেকে R2 এর মধ্যে ইন্টিগ্রেশন করে দাও, তাহলে r টা টোটাল পেয়ে যাবে ইন্টিগ্রেশন R1 টু R2, ঠিক আছে, dr। তাহলে এখান থেকে দেখো R1 টু R2 ইন্টিগ্রেশন করে দাও, রো ইন্টু dx বাই 4πx²। এটাই অ্যান্সার, মানে এটা আর কি ক্যালকুলেশনটা করলে অ্যান্সার চলে আসবে, এটা x²। ওকে, তো তাহলে দেখো এখানে রো বাই 4π ইন্টিগ্রেশন R1 টু R2 dx বাই x², dx বাই x² ইন্টিগ্রেশন করতে -1/x। তাহলে এখান থেকে রো বাই 4π, ওকে, -1/x, এখান থেকে R1 থেকে R2।
অর্থাৎ রো বাই 4 পাই। ওকে, তো -1/r2 -1/r1, ক্যালকুলেট রো বাই 4 পাই। অ্যান্সার কত হচ্ছে, নিচে r1 r2 উপরে 1/r1, 1/r1 -1/r2, এটাই তো আসছে নাকি? ওকে ওকে, তাহলে r2 -r1, তাহলে এখান থেকে রো বাই 4 পাই r2 -r1 বাই r1 r2, অ্যান্সার মিলিয়ে নাও, সেটা অ্যান্সার। ঠিক আছে, এখানে একটা ছোট্ট থিকনেস ধরে নেবে, ধরি এক্স ব্যাসার্ধের, লিখবে একটু এগুলো, আমি অত আচ্ছা এমসিকিউ তো লিখতে হচ্ছে না, ধরি ওই যে মানে যে পদার্থটা যে পূর্ণ আছে তার থিকনেসটা হচ্ছে ডিএক্স আর এক্স ব্যাসার্ধ, এরকম করে একটা ধরে নেবে, লিখবে। কিন্তু তোমাদের এমসিকিউ তো লিখতে হচ্ছে না বলে আমি অত লেখালেখিতে জোর দিলাম না, মুখে বলছি, পিডিএফ এ ভালো করে লেখা আছে। ঠিক আছে, আচ্ছা অ্যান্সার দাও, আমাদের এত কিছু কষ্টের ফল হচ্ছে অ্যান্সার। r2 -r1/4 পাই, ও রো দেয়নি, রোটা হচ্ছে ইয়ে পরিবাহী, সরি রোধাঙ্ক, তাহলে 1/সিগমা আকারে দিয়েছে, 1/4 পাই সিগমা ইন্টু r2 -r1/r1 r2। তোমরা জানো যে রো সমান হচ্ছে 1/সিগমা, অর্থাৎ পরিবাহিতাঙ্ক সমান 1/রোধাঙ্ক, এরকম একটা। তো অ্যান্সার কোনটা পেলাম, পেয়ে গেছে অ্যান্সার, দেখতে পেলাম কোনটা যেন একটা, অপশন এতে। ঠিক আছে, অপশন এ কারেক্ট অ্যান্সার। কোথায় লিখবো, এখানে লিখে দিচ্ছি, অপশন এ কারেক্ট অ্যান্সার। ওকে, 14 দাগ কমপ্লিট, 15 দাগ এসো। খুব দ্রুততার সাথে এগোচ্ছি, বেশিক্ষণ এখনো রেকর্ড হয়নি, তাতে কিন্তু অনেকটাই অর্ধেক প্রায় ছেড়ে দিয়েছি। 15টা 8 ওহম রোধ বিশিষ্ট 12টি তার ঘনক আকারে যুক্ত করা হলো, ঘনকটির একটি বাহুর 2টি শীর্ষবিন্দুর মধ্যবর্তী রোধের মান কত? এটা আমি ক্যালকুলেশনটা করেছিলাম। ঠিক আছে, কার্চফস ল অ্যাপ্লাই করে ক্যালকুলেশনটা সুন্দর করে করেছিলাম, কিন্তু ক্যালকুলেশনটা এতটাই বড়, আমার এই বোর্ডটা মানে দুবার নেবে। তো দেখলাম যে এটা তোমাদেরকে ক্যালকুলেশনটা করিয়া ভয় খাই লাভ নেই, আমি একটু বলে দিই, তোমরা একটু মনে রাখবে। তোমাদের যেটা সিলেবাস আছে সেটা হচ্ছে বডি ডায়াগোনালের বিপরীতে, আমি একটু এঁকে দেখাচ্ছি, দাঁড়াও। বডি ডায়াগোনালের বিপরীতে তোমাদেরকে দেওয়া হচ্ছে, মানে এই তারগুলো এক একটা রোধ, আগে যে কোনো তারেরই নিজস্ব রোধ আছে। ঠিক আছে, এটা নাম দিই এ বি সি ডি, এটা হচ্ছে ই এফ জি এইচ। তো সেক্ষেত্রে যদি আর এ ই হয়, আর এ ই ধরো, মানে এই বাহুটার থেকে এই বাহুটা, অর্থাৎ এইদিকে কারেন্ট ধরো ঢুকছে, ঠিক আছে, আর এইদিকে কারেন্ট বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে এজ, এটাকে বলা হয় এজ, আমি সেখানে নাম দিচ্ছি ই দিয়ে। ঠিক আছে, এজ বরাবর যে তার রেজিস্ট্যান্স, অর্থাৎ এইখানটার সাথে এইখানটা কারেন্টের তার যুক্ত করলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে, এটা একটা হয়। 2 নম্বর হচ্ছে ফেস, ধরো এই এ বিন্দু থেকে এই যে একটা তল, এই তলটার এই বিন্দু বরাবর ধরো কারেন্ট বেরিয়ে যাচ্ছে, মানে আর এ এইচ, আমি নাম দিলাম এ বিন্দু থেকে এইচ, এটা হচ্ছে ফেস। ওকে, সেটাকে এফ দিয়ে ডিনোট করছি। আর একটা বডি বরাবর, অর্থাৎ বডি ডায়াগোনাল মানে এ বিন্দু থেকে এর অপোজিটে থাকে জি, অথবা যদি এখানে ডিটা ধরি তাহলে অপোজিটে হবে এফ। ঠিক আছে, অর্থাৎ আর এফ ডি, ওকে, অথবা আর এ জি, এটা হচ্ছে বডি ডায়াগোনাল। তো ওকে বি দিয়ে ডিনোট করলাম, তাহলে একটা সহজ শ্লোক মনে রাখবে, খুব সোজা হবে আর কি। এত ক্যালকুলেশন তোমাদের এমসিকিউ তো কোনো সময় পাবে না, ফালতু আমি করাবো না, ওটা করে কোনো লাভ নাই, তোমাদের জন্য একটু জটিল, এটা গ্র্যাজুয়েশনের ক্যালকুলেশন অ্যাকচুয়ালি, তোমাদের এইচএসসির জন্য নয়, শুধুমাত্র তোমাদের জন্য যেটা আছে এই বডি ডায়াগোনালটা এইখান থেকে এই বরাবর। ঠিক আছে, একদম অপোজিট কর্নার যেটা হয়, যেটা √3 এ ঘনক যদি হয়, √3 এ তার ইয়ে হয় আর কি, মানে কর্নার দৈর্ঘ্য। এক কাজ করো, অ্যান এলিফ্যান্ট হ্যাভিং ফেসিং এ বিগ প্রবলেম, কি শ্লোকটা বললাম, অ্যান এলিফ্যান্ট, এলিফ্যান্টটাকে আমি এইভাবে লিখছি, এলিফ্যান্ট ই এল ই PHNT না FNT, PHNT, সরি, ছোটবেলায় এলিফ্যান্ট বানানটা মুখস্থ করার জন্য মানে টিচার কাছে আমি মার খেয়েছিলাম, আমব্রেলা আর এলিফ্যান্ট উচ্চারণ হতো না, মানে বড় বানান ছিল, আমার কাছে কঠিনই লাগতো। অ্যান এলিফ্যান্ট ফেসিং এ বিগ প্রবলেম, ঠিক আছে, বাকিগুলোকে ছোট হাতে লিখছি, কোনটা বড় হাতে লিখছি আশা করি বুঝতে পারছো। এলিফ্যান্টের ই, ফেসিং এর এফ, বিগ প্রবলেমের বি, এর মানে হচ্ছে এজ, ফেস, বডি ডায়াগোনাল। ঠিক আছে, তো এজের জন্য তুমি এক কাজ করো, নিচে এখানে দুটো লাইন টেনে দিচ্ছি, দেখো 1 2, এখানে 3 4 5 6, ওকে, দিয়ে লাস্টে আসবে 7, কি লিখলাম, নিচে 1 2 3 4 5 6, উপরে 7। ওকে, তো এখান থেকে তোমরা এবার লাস্টে আর গুলো গুণ করে দাও, মানে এই যে তারগুলো প্রত্যেকটা রোধ হচ্ছে আর। তাহলে যদি বলে যে একটা এজ বরাবর, অর্থাৎ একটা শুধুমাত্র একটা দৈর্ঘ্য বরাবর একটা জাস্ট তার কানেক্টেড আছে, সেখান থেকে যদি আমরা দেখে বার করতে হয়, তার রেজিস্ট্যান্সটা আসবে 7/12 আর। যদি বলে ফেস বরাবর, অর্থাৎ ফেসের যে কর্ণ সেই বরাবর যদি বলে 3r/4, আর যদি বলে বডি থেকে এই বডি ডায়াগোনাল বরাবর, তখন আসবে 5/6 আর। এইটা তোমাদের সিলেবাসে আছে, দেখবে ক্যালকুলেশনটা করা আছে। ঠিক আছে, সিমেট্রিক গুলো এরকম সোজা, বাকিগুলো খুব বড় বলে আমি একদমই করালাম না, শুধু মনে রাখার ট্রিক্সটা বললাম, যাতে করে তোমাদের পরে আর এই ধরনের কোশ্চেন যেন না আটকায়। তাহলে এখানে যে অ্যান্সারটা কোনটা হবে, একটা বাহু বরাবর বলেছে, এই বাহুটা ধরো কারেন্ট ঢুকছে, এই বাহুটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে এটা তুল্য যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 7/12 আর, এটা অ্যান্সার। ওকে, 7/12 আর অ্যান্সার, মানে কোনটা আসছে গো, 7/12 আর মানে হচ্ছে অপশন সিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি।
ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মানে এখানে কিন্তু তিনটে নিটের জন্য, জয়েন্টের জন্য এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের যে কিউবের যে প্রবলেমগুলো দেয় সেই জন্য আমি তিনটে একসাথে তোমাদেরকে সলভ করালাম। ওকে, 16টা বিবৃতি দিয়েছে। আচ্ছা, আগেরটা যে লিখেছে অ্যান এলিফ্যান্ট ফেসিং এ বিগ প্রবলেম, এটা মানে হচ্ছে একটা হাতি বড় একটা কোনো সমস্যার সম্মুখীন হয়েছে। সহজে বাংলাটা মনে রাখতে পারবে। এই 16টা পিডিএফ এতে ভুল আছে, পিডিএফ এতে এই অ্যান্সারটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, মানে এখানে অ্যান্সারগুলো দাগ দিয়ে দিয়েছি আমি পিডিএফটা বানানোর পর, তাড়াহুড়ো করে বানিয়েছিলাম, কি ভুল করেছি এখানে, পড়তে ভুল করেছি কোশ্চেনটা। অ্যাকচুয়ালি পিডিএফ এতে এই কোশ্চেনটা ভুল হয়ে গেছে, এটা একটু ভালো করে পড়ে নেবে। যে গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে উচ্চমানের রোধ যুক্ত করে ক্ষতির হাত থেকে রক্ষা করা যায়, এটাও ঠিক। আর সমান্তরালে নিম্নমানের রোধ যুক্ত করে, সেটাও ঠিক। কিন্তু অ্যাকচুয়ালি করা হয় যেটা, সমান্তরালটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, শান্ট বলা হয় যেটা। ঠিক আছে, দুটোই সত্য। তাহলে অ্যান্সার হবে অ্যাকচুয়ালি অপশন সিটা, দুটোই সত্য, অপশন সি। ঠিক আছে, এটা সিলি মিস্টেক হয়ে গেছে, এখানে বলে রাখি সিলি মিস্টেক হয়ে গেছে, মিস্টেক। তো এটাকে একটু তোমরা ক্ষমার মার্জনায় দেখবে। আমি অ্যান্সারটা এখানে অপশনটা দাগ দেওয়া দেখে বুঝতে পারলাম যে এটা তো হতে পারে না, মানে ওখানে শ্রেণী সমবায় পড়ার জায়গায় মনে হয় সমান্তরাল পড়ে নিয়েছি, সেই জন্য ভুলটা হয়ে গেছে। ঠিক আছে, আর এটাকে বড় করে দেখানোর দরকার নেই। 17টা চৌম্বক ক্ষেত্র চৌম্বক ভেদ্যতার মাত্রিয় সংকেত কি? চৌম্বক ভেদ্যতা, তো দেখো চৌম্বক ভেদ্যতার মাত্রিয় সংকেত বার করার জন্য আমরা এক কাজ করি, এটাকে একটু ভালো করে লিখি। বায়াট সাভার্ট সূত্রটাকে মনে আছে? বায়াট, ফেলিক্স বায়াট, বায়াট সাভার্ট সূত্র কি পাই ওখান থেকে? ডেল্টা বি সমান মিউ0 আই বাই 4 পাই ইন্টু ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটা তো ফর্মুলাটা, আশা করি মনে পড়ছে। ঠিক আছে, তাহলে এখান থেকেই আমরা বার করতে পারবো চৌম্বক ভেদ্যতা মানে হচ্ছে আমাদেরকে মিউ বা মিউ0 এদের মান বার করতে হবে। এক কাজ করে এখান থেকে মিউটাকে আলাদা করে নি। এটা কত দাগের কোশ্চেন ছিল? দাগ নম্বর কেন দিতে ভুলে যাচ্ছি, এটা তো ঠিক নয়। এটা ছিল তোমার 17 দাগের কোশ্চেন, 17। ঠিক আছে, এখান থেকে মিউ0 বা মিউ যেটা ইচ্ছা ভাবো, সমান দেখো ডিবি, মানে ডিবির বা বি এর একটা মাত্রা লাগবে, বাই আই এর একটা মাত্রা লাগবে, ডেল্টা এল নিচে যাবে, তাহলে আই ডেল্টা এল। আচ্ছা, উপরে আর স্কোয়ার যাবে, সাইন থিটা কোনো মাত্রা হয় না। ঠিক আছে, মাত্রাহীন রাশি ওটা। তাহলে এখান থেকে বি সমান, আবার বি এর মাত্রা বার করো। বি এর মাত্রা বার করার জন্য এফ সমান কিউ ভি বি, মনে পড়ছে লরেঞ্জ ফোর্স ইকুয়েশন, লরেঞ্জের যে চৌম্বকীয় বল, সেখান থেকে বার করব। বি সমান তাহলে আসবে এফ বাই কিউ ভি। আমরা কাজ করি, কি করে বার করবো? ডিবির জায়গায় লাগো এফ বাই আধান ইন্টু বেগ, আচ্ছা আর স্কোয়ার বাই আই ডেল্টা এল। এরপর মাত্রা বসাও। এফ মানে হচ্ছে এম, কারণ এগুলো আমাদের সহজে মনে থাকে, এফ এর মাত্রা, কার্যের মাত্রা, এগুলো সহজে মনে থাকে। বলের মাত্রা এম এল টি -2, তাই আকারে নিয়ে এলাম। কিউ সমান আই টি, তাহলে আই ইন্টু টি। ভি মানে হচ্ছে এল বাই টি, এল টি -1। ঠিক আছে, আর স্কোয়ার মানে এল স্কোয়ার, ওকে, বাই আই মানে আই, ওকে, ডেল্টা এল মানে এল। সব কাটাকুটি করো। ওরে বাপরে, একটা এল কাটলো এখানে, আমি আস্তে করে কাটছি যাতে ব্যথা না লাগে। আচ্ছা, আমি একটু লিখি বুঝলে, না হলে মনে হচ্ছে গন্ডগোল পাকিয়ে যাবে। টি এবং টি ইনভার্স কেটে গেল, তাহলে এম রইলো, টি⁻⁻2 রইলো, নিচে আই আই মিলে I⁻²⁻2 রইলো, এল থেকে একটা এল রইলো, এখান থেকে একটা এল কেটে যাচ্ছে মনে হচ্ছে, তাই আর কিছু নয়। ঠিক আছে, তাহলে আমরা কাজ করি একটু, মানে এখান থেকে লিখছি এম এল T⁻², I⁻²। দেখিয়ে দাও উত্তর এলো কিনা আগে দেখিনি। এম এল T⁻², I⁻²। হ্যাঁ, এসে যাচ্ছে। এবং হেনরি পার মিটার এককটা, তাহলে অ্যান্সারটা হচ্ছে অপশন এ। ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 18টা, প্রায় অর্ধেক হয়ে গেল। বিবৃতি 1, অসীম দৈর্ঘ্য সলিনয়েডের প্রান্তবিন্দুতে চৌম্বক ক্ষেত্র মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্রে অর্ধেক। এটা ঠিক, যে প্রান্তবিন্দুতে চৌম্বক ক্ষেত্র মধ্যবিন্দু সাপেক্ষে অর্ধেক হয়। ঠিক আছে, অসীম দৈর্ঘ্য ক্ষেত্রে অ্যাকচুয়ালি মাঝখানে সব কাজ করে। আর বলেছে অসীম দৈর্ঘ্য সলিনয়েডের প্রান্তবিন্দু চৌম্বক ক্ষেত্র মধ্যবিন্দু চৌম্বক ক্ষেত্রের দ্বিগুণ। উল্টোটা দিয়েছে, তাহলে একটাই সত্য, বিবৃতি 1 সত্য। এইটা ধরো একটা সলিনয়েড, ঠিক আছে, এই সলিনয়েডের এটা ধরো কারেন্ট ঢুকছে, তো এই যে জায়গাটা, এই জায়গাটাতে সলিনয়েডের জন্য যে চৌম্বক ক্ষেত্র মিউ0 Ni, আর এই প্রান্তগুলোতে হয় হাফ অফ মিউ0 Ni। ওকে, এটা অসীম দৈর্ঘ্য অ্যাকচুয়ালি, তার জন্য মাঝখানটাতেই সব থেকে বেশি থাকে। চুম্বকের ক্ষেত্রে উল্টোটা, চুম্বকের মাঝখানে চৌম্বক ক্ষেত্র প্রায় 0, দু প্রান্তে সব থেকে বেশি, এটা কিন্তু এখানে তা নয়। ঠিক আছে, আচ্ছা, কেবলমাত্র এক সঠিক, তাহলে 18 অ্যান্সারটা হচ্ছে অপশন এ, কেবলমাত্র এক সঠিক। 19-টা, একটি 50 সেমি দৈর্ঘ্যের সলিনয়েডের কেন্দ্রে সৃষ্ট চৌম্বক আবেশ 4 × 10⁻² টেসলা, তো এটির মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 8 অ্যাম্পিয়ার হলে ওই সলিনয়েডের পাক সংখ্যা কত? তাহলে এই ফর্মুলা বসিয়ে দাও, বি সমান মিউ0 Ni, সেখান থেকে দেখো পেয়ে যাবো আমরা 19-টা অ্যান্সার। বি সমান মিউ0 Ni সমান মিউ0, এটা একক দৈর্ঘ্য পাক সংখ্যা, তাহলে টোটাল পাক সংখ্যা বাই টোটাল দৈর্ঘ্য ইন্টু আই। ঠিক আছে, দেখতে পাচ্ছ আশা করি লেখাটা। তো এখান থেকে আমাদের বার করতে কি বলেছে, টোটাল পাক সংখ্যা।
পাক সংখ্যাটা এনটা আলাদা করে নাও। তাহলে এখান থেকে বিএল বাই মিউ জিরো আই সমান হচ্ছে এন। তাহলে এখান থেকে এনটা কত দাঁড়াবে, বি মানে বলে দিচ্ছি দেখো, মানগুলো একে একে বসাও। 50 সেমি দৈর্ঘ্যের সলিনয়েডের কেন্দ্রে সৃষ্ট 4 × 10⁻² টেসলা, তাহলে এটা হবে 4 × 10⁻² টেসলা। এলটা হচ্ছে 50 সেমি, তো 10⁻² দিয়ে গুণ করে মিটার করে নাও। মিউ জিরো মানে 4 পাই 10⁻⁷। আচ্ছা, আইটা কত বলেছে কারেন্টটা, এটির মধ্যে দিয়ে পাওয়ার মতো 8 অ্যাম্পিয়ার হলো, পাক সংখ্যা কত, তো 8। এক কাজ করি, কাটাকুটি করে দিই, 4 কেটে গেল, পায়ের মান 3.14 ধরে নেবে তো। আচ্ছা, 50 আর 8 কে কিছু কাটছে না নাকি, তাহলে কাজ করি 10⁻² মানে -4, নিচে হচ্ছে -7, তাহলে এটাকে আসবে 50, এটা করে নাও 3.14 ইন্টু 8 ইন্টু 10⁻², 2 2 4 বাদ গেল, 7 থেকে -3। ওকে, তাহলে 50,000, আর এটা 8 3 8 24 করে নাও, 24.432, 8 একে 8 আর 3 11, তাই তো, 432, 8 একে 8 3 11, 3 24 একে 25। এটা এক কাজ করো তো, আমাদের তো ক্যালকুলেটর দেবে না, এটাকে এইভাবে করো, 50,000 বাই 25 করো। কিন্তু খেয়াল হবে অ্যান্সারটা যখন বার করবো, এটা অ্যান্সার কত হচ্ছে 2000, 2000 থেকে একটু কম হবে, ঠিক আছে, কেন বলতো নিচে এই যে 0.12টা বেশি আছে, তো তার জন্য টোটাল মানটা কমে যাবে। 2000 যদি থাকে 2000 অ্যান্সার করতে পারো, না হলে আমার মনে হয় একটু কম হবে, সেটাকে অ্যান্সার যদি থাকে করো। হ্যাঁ, একটু কম বলতে 1990 আছে, তাহলে এটা অ্যান্সার কোনটা হবে, 1900 ডি, 1900টা হচ্ছে অ্যান্সার ডি হবে। দেখো 1990 এরকম একটা মান আসবে, 1990। নেক্সট 20 দাগের অঙ্কটা দেখো, আমি উত্তরটা মেলালাম। একই গতিসম্পন্ন একটি প্রোটন, একটি ডয়ট্রন এবং একটি আলফা কণা একটি সুষম চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করলো, এদের ব্যাসার্ধের অনুপাত কত? খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। তো দেখো আর সমান যখন চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করো, তোমরা জানো হচ্ছে এই যে mv²/r, অর্থাৎ mv²/rটা হচ্ছে কি, সেটা হচ্ছে অভিকেন্দ্র বল, কে যোগান দেয়, সেক্ষেত্রে এফ সমান কিউভিবি। ঠিক আছে, এখান থেকে বার করানো যায়, তাহলে mv/r সমান কিউবি, তাহলে এখান থেকে আর সমান mv/কিউবি। ওকে, কিউবি। তো আমাদের অ্যাকচুয়ালি এই যে ফর্মুলাটা, ব্যাসার্ধের রাশিমালা আর সমান mv/কিউবি। এরপর কি দিয়েছে দেখো, কিছু তথ্য দিয়েছে যে কোথায় গেল, একই গতি সম্পর্ক, তাহলে ভিটা সবার জন্য একই, প্রোটন ডয়ট্রন নিউট্রন একই চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করছে, তার মানে কি এই ভি আর বি দুটোর জন্য একই, মানে কেটে যাবে। তাহলে অ্যাকচুয়ালি আর প্রপোর্শনাল টু কাকে নিতে পারি, আর প্রপোর্শনাল টু m/q। ঠিক আছে, এইটা আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা, এখান থেকে আমরা মানে সমাধান করব। তাহলে আর কার দিয়েছে, তারা হারিয়ে গেছি, প্রোটন ডয়ট্রন আলফা, তাহলে প্রোটন ইজ টু আর, ডয়ট্রন ইজ টু আর আলফা। আচ্ছা, প্রোটন মানে হচ্ছে তার এমটা হচ্ছে দিয়ে লিখছি কি বলতো, এমপি বাই, আধানটা হচ্ছে কিউপি, ঠিক আছে, ইজ টু আর ডি, ডয়ট্রনের ক্ষেত্রে মনে হবে 2H1, এটা হচ্ছে ডয়ট্রনের ফর্মুলা। ওকে, তাহলে তার ভরটা হবে দ্বিগুণ, এমটা হবে 2mp, আর আধানটা নিচে হচ্ছে 1 আছে, তার মানে এটা হবে শুধু কিউপি, মানে প্রোটনের যে আধান। আর আলফা কণা মানে হচ্ছে 4He2, এই যে ফর্মুলাটা, তাহলে 4 গুণ হচ্ছে অর্থাৎ 4mp, এটা হচ্ছে তার ভর, 2 গুণ হচ্ছে মানে 2 একক আধান হচ্ছে 2qp। ঠিক আছে, কাটাকুটি করতে থাকো, mp/qp মনে মনে কাটো, তাহলে এখানে অ্যান্সার কত, 1:2:2, এটা কাটাকুটি হলে 2 হয়, 1 to 2, এটা অ্যান্সার হওয়া উচিত। তো 1 to 2 মানে অপশন ডি। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে, অপশন ডি। এটা একটু সংকেতগুলো আগে মনে হতো, ডয়ট্রনের সংকেত হচ্ছে 2H1, আর আলফা কণার সংকেত হচ্ছে 4He2, তাহলে মনে থাকবে সহজে। মাথাগুলো হচ্ছে ভর সংখ্যা আর নিচেগুলো হচ্ছে আধান সংখ্যা। ঠিক আছে, 21টা বিবৃতি, এই বিবৃতি অ্যাজাম্পশন গুলো না খুব ইন্টারেস্টিং, কেন বলতো, বেশি খাটতে হবে না, বেশি ক্যালকুলেশন করতে হবে না, তোমার টাইম বাঁচাবে, খুব দ্রুত সেখান থেকে গোটা পাঁচক তো এরকম থাকবেই, তাই না, স্কোরিং আর কি বলা হয়। তো তাহলে সেটার ক্ষেত্রে দেখো, একটি সাইক্লোট্রনের মধ্যে আহিত কণার বেগ কখনোই একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে যেতে পারে না। হ্যাঁ, ঠিকই বটে, একটা মানে ম্যাক্সিমাম পর একটা সুষম হয়ে যায় আর কি, ম্যাক্সিমাম স্পিডে পৌঁছে। বেগ বৃদ্ধি পেলে কণাটি পর্যায়কাল বৃদ্ধি পায়, দুটোই বেড়ে যায় বলে একটা ওর যে রেশিওটা সবসময় একই থাকে আর কি, মানে ব্যাসার্ধ পর্যায়কাল এদের যে সম্পর্কটা যদি মনে থাকে তাহলে বুঝতে পারবে রেশিওটা একই থাকে, যেখানে আর হলো এর কারণ সঠিক। ঠিক আছে, এর অ্যান্সারটা হচ্ছে বিটা, কোনটা 21 দাগ হচ্ছে বি অ্যান্সার। ওকে, ওর যে পর্যায়কালের রাশিমালাটা সেখান থেকে বুঝতে পারবে। নেক্সট 22টা, একটি চৌম্বক দ্বিমেরুকে 45 ডিগ্রি কোণে বাঁকানো হলে নতুন চৌম্বক দ্বিমেরু ভ্রামক হবে। একটি চৌম্বক দ্বিমেরুকে 45 ডিগ্রি কোণে বাঁকানো হয়েছে, তার মানে কি দাঁড়াচ্ছে বলতো, এটা ছিল একটা ধরো দণ্ড, বা এটা ছিল একটা চুম্বক। ঠিক আছে, এর যে স্ট্রেংথ গুলো এখানটায়, তো প্রতিটা স্ট্রেংথ হচ্ছে এম, এটারও এম, এটা টোটাল লেন্থ এল। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল এম সমান হচ্ছে চুম্বক দ্বিমেরু এম ইন্টু এল। আশা করি বুঝতে পারলে। এইটাকে আবার বাঁকানো হচ্ছে, কিভাবে বাঁকানো হচ্ছে, এইভাবে।
এল দৈর্ঘ্যটা কি এইভাবে বাঁকানো হচ্ছে, এই যে এখানটা অ্যাঙ্গেল করবে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। যদিও ছবিটা একটু টানা বাঁকা হয়ে গেছে, বুঝে নাও যে টোটাল যে অ্যাঙ্গেলটা 45, মানে এটা একটা বৃত্ত কমপ্লিট করলে 45 ডিগ্রি করতো। কিন্তু দৈর্ঘ্যটা কত আছে, এল আছে, ধরো না এর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর। ঠিক আছে, ছবিটা একটু ভালো করে আঁকি ধরো, এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 45 ডিগ্রি, দৈর্ঘ্যটা কিন্তু এলই আছে এবং এর ব্যাসার্ধ হচ্ছে ধরো আর। ঠিক আছে, তাহলে এক কাজ করো, এই টোটালটা 45 ডিগ্রি কত গুণ, 8 গুণ করলে পুরোটা হয়ে যায়, তো তার মানে 2 পাই আর হবে, সেটা কত হবে 8 অফ এল গুণ, মানে এলটা যদি 8 গুণ হতো তাহলে 45 ডিগ্রিটা 8 গুণ করলে তখন পুরো একটা বৃত্ত কমপ্লিট করতো এটা আর কি। তো এখান থেকে এক কাজ করো, 8টা বার করো, 8 সমান হচ্ছে 4l/পাই, এটা বার করো, মানে 4l 4 ইন্টু এল/পাই, এটা করে নাও, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম। আচ্ছা, দ্বিমেরু ভ্রামক যখন বার করব এমটা একই আছে, ঠিক আছে, এমটা একই আছে। এখন দেখো এদের মধ্যে ডিস্টেন্সটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই ডিস্টেন্সটা হচ্ছে এল প্রাইম, এল প্রাইম মানে আমরা ডিস্টেন্সটাকে কি করে বার করবো, এখান থেকে যদি একটু ক্যালকুলেট করে নিই, ধরো এই যে ডিস্টেন্সটা এক্স আর এখান থেকে এক্স, তাহলে এল প্রাইম সমান হচ্ছে দেখো 2x। ঠিক আছে, এই এক্স আর আর এর মধ্যে একটা সম্পর্ক পাওয়া যায়, সেটা হচ্ছে x/r সমান দেখো সাইন, এই অ্যাঙ্গেলটা কত হবে 45 ডিগ্রি হাফ, তাই না, 45 ডিগ্রি হাফ মানে হচ্ছে সাইন, আচ্ছা এটা 2 দিয়ে গুণ করে দাও একবারে, মানে এই একটা সাইন অফ এই একটা সাইন অফ আসবে। ছবিটা বোঝা যাচ্ছে কি, পিডিএফে খুব ভালো করে এটা আমি এঁকেছিলাম, এখানে ছোট করে ছবিটা আঁকা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা 45 মানে কত, 4 45 কত 180, তাই তো, পাই মানে তাহলে এটা হবে 45 হাফ মানে হচ্ছে পাই/8। ওকে, তাহলে এক্স সমান আসবে দেখো আচ্ছা আচ্ছা এটা 2 এখানে কেন দেবো, তাহলে এক্স সমান আসবে আর ইন্টু সাইন পাই/8। ওকে, তাহলে 2x সমান আসবে দেখো 2r ইন্টু সাইন পাই/8, আর আর এর মানটা এখানে পেয়ে গেছি দেখো 4l/পাই, তাহলে কাজ করো 2 ইন্টু 4l/পাই সাইন পাই/8। ওকে, তো 8l/পাই 8l/পাই ইন্টু সাইন পাই/8, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু, এই ধরনের যখন রডটাকে বাঁকানো হচ্ছে এই ধরনের অঙ্ক পরীক্ষা আসার খুব চান্স আছে। ঠিক আছে, এখানটা যখন বাঁকানো হচ্ছে এখানটা হাফ অ্যাঙ্গেল, এখানটা হাফ অ্যাঙ্গেল তৈরি করছে, এগুলো একটু ভালো করে বুঝবে। ওকে, তো তাহলে এখন এম প্রাইমটা কত হবে, এমটা একই আছে কিন্তু এল প্রাইমটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে এম ইন্টু এল প্রাইমের জায়গায় এটা লেখো 8l/পাই সাইন পাই/8। ঠিক আছে, তাহলে এখানে করছি দেখো এম এল ইন্টু 8/পাই ইন্টু সাইন পাই/8। ওকে, তো এটা এম, তাহলে 8m/পাই সাইন পাই/8, সাইন পাই/8 মানে 22.5 ডিগ্রি, ওটা আর কি। তো অ্যান্সার মেলায় 8m/পাই সাইন পাই/8, অপশন সি, অর্থাৎ 22-এর অ্যান্সার হচ্ছে অপশন সি। অর্থাৎ কতটুকু সময় আছে, পড়ানো আছে এখানে, মানে টিউশন আছে আর কি, পড়াতে যেতে হবে। ওকে, আধ ঘন্টার মধ্যে শেষ করতে পারলে যথেষ্ট। 22-23-23-এরটা দেখো, একটি হাইড্রোজেন পরমাণু 0.5 অ্যাংস্ট্রম ব্যাসার্ধের কক্ষে একটি ইলেকট্রন সেকেন্ডে 10⁻16 বার প্রদক্ষিণ করে, ওই কক্ষীয় বেগের জন্য উৎপন্ন চৌম্বক ভ্রামকের মান। চৌম্বক ভ্রামকের রাশিমালাটা জানা আছে? আচ্ছা, এই লেখাগুলো একটু তাড়াহুড়ো করে লিখছি তো আজকে, আমার হাতে সময় কম ছিল, সেই জন্য আমি তাড়াহুড়ো করে বসেছিলাম, তোমাদের জন্য একটু লেখাগুলো গন্ডগোল ভাবে বলে বলে করছি তো, বুঝতে পেরে যাবে দেখবে, আর অনেকে আবার পিডিএফ যারা দিচ্ছে এমনিতে বুঝতে পারবে। তো পিডিএফে হাতে লেখার জন্য আবার আমি টাইপিং এর জন্যই ফিরে আসছি, আর হাতে লিখবো না। ঠিক আছে, টাইপিং করে সবকিছু দেবো। আচ্ছা, 23-23-এর ক্ষেত্রে দেখো, যখন একটা পরমাণু মানে একটা ইলেকট্রন যখন একটা ব্যাসার্ধ কক্ষপথে ঘোরে, ঠিক আছে, ধরো তার বেগ হচ্ছে ভি, যে কোনো মোমেন্টে তার বেগটা হচ্ছে ভি আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, তো সেক্ষেত্রে তোমরা জানো যে এই যে টোটাল প্রদক্ষিণকাল 2πr সমান ভিটি হয়। ঠিক আছে, অর্থাৎ টিটা হচ্ছে টোটাল পর্যায়কাল। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, নেক্সট এখানে আইটা বার করতে হবে, অর্থাৎ চুম্বক ভ্রামক, চুম্বক ভ্রামক মানে হচ্ছে পিএম দিয়ে ধরো আমি ডিনোট করছি, আই ইন্টু এ, আই মানে হচ্ছে কিউ/টি, এ মানে হচ্ছে পাই/r², এই বৃত্তটা ক্ষেত্রফল, তাহলে এখান থেকে কিউ/টি মানে হচ্ছে টোয়াইস পাই r/ভি ইন্টু পাই/r², একটু ক্যালকুলেট, পাই দেখো কেটে যাবে, ভি উপরে যাবে, তাহলে পাই কেটে যাচ্ছে আর একটা কাটছে। ঠিক আছে, হাফ অফ কিউ/ভি/আর, অর্থাৎ এখানে একবার লিখে দিচ্ছি কিউ/ভি/আর/2। ওকে, কিউ/ভি/আর/2 এরপর দেখে দেখে ডাটাগুলো বসিয়ে দাও। এখানে কি কি দিয়েছে, একটি হাইড্রোজেন পরমাণু 0.5 অ্যাংস্ট্রম ব্যাসার্ধের কক্ষে একটি ইলেকট্রন 10⁻16 বার, তাহলে দেখো কিউটা হচ্ছে 1.6 10⁻−19 কুলম্ব, ভিটা কত বেগের কাছে, মানে সেকেন্ডে 10⁻16 বার। আচ্ছা, ভিটা যেহেতু বলেছে ওমেগার আকারে 10⁻16 বার প্রদক্ষিণ করে 1 সেকেন্ডে, তাহলে বেগটা কত 10⁻16, ভি সমান ওমেগার, তো ভি সমান তোমরা মনে রাখবে ওমেগা আর। ঠিক আছে, তাহলে ওমেগা মানে 2π ইন্টু 10⁻16, এত ইন্টু আর আছে, তাহলে এখানে আমি বসাই ভি এর জায়গায় ওমেগা মানে 2π
ইন্টু 10⁻16 টু পাই আর, টু পাই মানে এনটা টু পাই এন আর কি, সমান টু পাই এন ইন্টু আর, এটা একটু মনে রাখবো তো, টু পাই এন, এনটা হচ্ছে 10⁻16 ইন্টু আর স্কোয়ার, এখানে একটা আর আছে, অলরেডি আর স্কোয়ার আছে, তাহলে এক কাজ করে এইভাবে বসাচ্ছি 1.6 10⁻−19 টু পাই 10⁻16 আর স্কোয়ার মানে 0.5 অ্যাংস্ট্রম, তাহলে ইন্টু 10⁻−10 তার গোটাটা হোল স্কোয়ার। এটা একটু ক্যালকুলেট করে নেবে, আমি যেটা পিডিএফ অ্যান্সার পেয়েছিলাম সেটা লিখে দিচ্ছি, দেখে তোমরা একটু গুণটা করে নেবে, ঠিক আছে। আমি তো অ্যান্সার কত পেয়েছিলাম গো, আমি নিজে খুঁজে পাচ্ছি না। 1.256 10⁻−23 গুণটা করতে পারবে, দেখো 1.256 10⁻−23। তোমরা কাজ করো পায়ের মানটা পাই সমান 3.14 ধরে নেবে, তবে ক্যালকুলেশনটা সুবিধা হবে। যেমন 2 ইন্টু 0.5 মানে হচ্ছে 1, এখানে কেটে দাও, ঠিক আছে। 1.6 আর 3.14 এই দুটোকে গুণ করবে, আর এখানে 10⁻−19 16 -3, আর এখানে -4 হবে। আচ্ছা এখানে 0.5 স্কোয়ার আছে, তো একটা 0.5 থাকবে, মানে হাফ একটা থাকবে, ঠিক আছে। এগুলো ক্যালকুলেট করবে, দেখবে। আচ্ছা লাস্ট কারণ আমি হাফ দিচ্ছি, অ্যান্সারটা পেয়ে যাবে। ওকে, আমি কোডের মধ্যে গেলাম না। আচ্ছা নেক্সট অপশন কোনটা পেলাম, অপশন ডি। এটা যেহেতু পিডিএফ এ করেছি তাই এটা দেখে বসিয়ে দিলাম, মানে আমার বসানো একটা সুবিধা আর কি, যেহেতু পিডিএফটা আগে বানিয়ে ফেলেছি। 24 এটা পরাচুম্বক পদার্থের চুম্বক প্রবণতা বনাম উষ্ণতা এর লেখচিত্র কোনটা। আস্তে আস্তে মানে উষ্ণতা বাড়লে চুম্বকত্ব কমে আর কি, চুম্বক প্রবণতাও কমে, তো অপশন এটা, ঠিক আছে। এখানে অ্যান্সারটা মুছি, অর্থাৎ 24 অ্যান্সার হচ্ছে এই দিকটা, এই দিকে টেম্পারেচার টি, এইদিকে কাউ, কাউ যখন আসছে আস্তে আস্তে এইভাবে মানে কমতে থাকে পরাচুম্বক পদার্থের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, 24 এ। ওকে, এবার দেখো ঝটপট এগিয়ে যাবে। 25 একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ, চুম্বক ক্ষেত্র, চুম্বক ফ্লাক্স আর চুম্বক ফ্লাক্স ঘনত্ব, এদের মাত্রা বলেছে, তোমরা একটু খুঁজে নেবে। আমি শুধু অপশনটা সঠিকটা বলে দিচ্ছি, অপশন সি, অর্থাৎ চুম্বক ক্ষেত্র এইচ, না বার করে দিতে হবে, তাহলে বার করে দেখাচ্ছি। 25 দেখো সিটা অ্যান্সার, আর বার করতে হবে না, দেখো পারবে। 25 অ্যান্সারটা হচ্ছে সি, ঠিক আছে। অর্থাৎ একটু আগে একটা তো বার করেছিলাম, চুম্বক ফ্লাক্স ঘনত্ব, না চুম্বক ফ্লাক্স ঘনত্ব বার করিনি, তোমরা একটা সম্পর্ক বার করবে। হ্যাঁ দেখো 25 ফাই সমান বি এ, ঠিক আছে, আর একটা হচ্ছে বি সমান মিউ এইচ, এই দুটো সম্পর্ক থেকে আরেকটা হচ্ছে এইচ সমান হচ্ছে আই ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কোয়ার, এখান থেকে মানে আই বাই অ্যাম্পিয়ার পার মিটার, আই বাই আর মানে অ্যাম্পিয়ার পার মিটার, এখান থেকে সম্পর্কগুলো বার করে নেবে। তাহলে অ্যান্সারটা কোনটা পাবে, অ্যান্সারটা অপশন সিটা পাবে, দেখবে, ঠিক আছে। অ্যান্সার লিখে দিচ্ছি, পারবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা মিউজের মাত্রাটা যেটা বার করেছিলাম একটু আগে একটা কোশ্চেনে, সেটা কিন্তু বসিয়ে দেবে, দেখবে এখানে সবগুলো মাত্রা পেয়ে যাবে, অপশন সিটা কারেক্ট হবে। আচ্ছা নেক্সট 26 বড়, এরপর তাড়াতাড়ি শেষ করতে হবে, ওই জন্য আমি বেশি ক্যালকুলেশনে যেতে পারছি না। বর্গাকার কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে যদি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য এল হয়, এল হওয়া মানে তার ক্ষেত্রফল কত হবে, এল স্কোয়ার, তাহলে ফ্লাক্স কত হয় বি ইন্টু এ, 25 26 ফাই সমান হচ্ছে বি ইন্টু এ, ঠিক আছে, বি ইন্টু এ মানে হচ্ছে ফাই বি ইন্টু এল স্কোয়ার, ওকে, বি ইন্টু এল স্কোয়ার। 27 বিবৃতি বলেছে চুম্বক ফ্লাক্স ঘনত্ব চুম্বক ক্ষেত্রের মাত্রা সংকেত সমান, তাই হয় নাকি ফ্লাক্স ঘনত্ব ও চুম্বক ক্ষেত্রের ফ্লাক্স ঘনত্ব বলে, একদম ঠিক, সত্য। আর বিবৃতি 2 বলেছে চুম্বক ফ্লাক্স ও চুম্বক ক্ষেত্রের মাত্রা সংকেত সমান, সে আবার কি একই তো কোশ্চেনটা দিয়েছে, এটা আবার কি ধরনের কোশ্চেন হলো, দুটো না 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 কোশ্চেন ভুল নেই, চুম্বক ফ্লাক্স ঘনত্ব মানে হচ্ছে বিটা, এই যে লিখেছিলাম না ফাই সমান বি এ, ফাই সমান বি এ, এখানে বি মানে তাহলে বলতে পারি ফাই বাই এ, একক ক্ষেত্রফলে যে ফ্লাক্স, ঠিক আছে, এ মানে ক্ষেত্রফল, ফাই মানে হচ্ছে ফ্লাক্স, তো সেই জন্য এটা প্রথমেটা ঠিক, প্রথমে মানে কেবলমাত্র 1 সত্য, অপশন এটা কারেক্ট অ্যান্সার। 27 ক্ষেত্রে কই 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 27 লিখিনি, 27 ক্ষেত্রে অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে নেক্সট 28 কারেন্ট চলে যেতে পারে, মনে হচ্ছে মেঘ ডাকছে। একটি পরিবর্তিত বর্তনীতে তড়িৎচালক বলে সমীকরণ হলো ই সমান 220 √2 সাইন 314t - 5 ভোল্ট, পরিবর্তিত তড়িৎচালক বলে কম্পাঙ্ক কত, তো ই সমান E0 সাইন ওমেগা টি -5 এর সাথে তুলনা করে দাও, তাহলে E0 মানে হচ্ছে 220 √2 সাইন 314t - 5, ঠিক আছে, 314t - 5, তাহলে ওমেগা সমান দেখো 314, ওমেগা মানে কি হয় 2 পাই এন সমান 314, তাহলে 2 ইন্টু 3.14 সমান ইন্টু এন, এন ইন্টু সমান হচ্ছে 314, দেখা যাচ্ছে আমি একটু আড়াল হয়ে যাচ্ছি, সরি মানে আলাদা হচ্ছে, তাহলে এন সমান হবে 314 বাই 2 ইন্টু 3.14, এটাকে ক্যালকুলেট করো 314 বাই 2 ইন্টু 314 উপরে 100, তো এটা কাটলো, তাহলে 50 হার্জ। ওকে অ্যান্সার হচ্ছে 50 হার্জ, অ্যান্সার কোনটা হবে অপশন এ, ঠিক আছে। দেখো ক্যালকুলেশনটা করেছি, আবার দেখানো শুধু। আচ্ছা নেক্সট 29 এসি বর্তনীতে তড়িৎ প্রবাহের ও ভোল্টেজের গাণিতিক রূপ হলো এত, একটা দেখো দিয়ে দিচ্ছে আই আর ভি, তড়িৎ প্রবাহ ভোল্টেজের পক্ষে 45 ডিগ্রি দশা এগিয়ে থাকে, ভোল্টেজ তড়িৎ প্রবাহ পক্ষে 90 ডিগ্রি, দেখেই তো বোঝা যাচ্ছে
আইটা 6 সাইন না এটা 5 সাইন বলেছে, ঠিক আছে। দেখো আইটা বলেছে 6 সাইন 29-এরটা, আইটা বলেছে 6 সাইন অফ একটা মান দিয়ে দিয়েছে, তারাও দেখে নি, ছোট ছোট লেখা তো দূরে দেখতে অসুবিধা, 100 পাইটি প্লাস π/4, আর ভিটা দিয়েছে 5 সাইন অফ কত দিয়েছে 5 সাইন অফ 100 পাইটি মাইনাস π/4, 5 সাইন অফ 100 পাইটি মাইনাস π/4। কারেন্টে চলে যাওয়ার চান্স আছে কারণ মেঘ ডাকছে প্রচন্ড। তাহলে এখান থেকে দেখো এইটার সাথে এটা ভোল্টেজ ডিফারেন্স কত, এটাকে φ1 ভাবো, φ1 মানে হচ্ছে π/4, φ2 মানে হচ্ছে মাইনাস π/4, তাহলে φ1 মাইনাস φ2 কত হয় π/4 মাইনাস অফ মাইনাস π/4, ঠিক আছে, সমান π/2 হবে। দেখো তাহলে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, কে এগিয়ে, আইটা এগিয়ে ভোল্টেজের সাপেক্ষে, মানে আইটা এগিয়ে তড়িৎ প্রবাহ ভোল্টেজ অপেক্ষা 90 ডিগ্রি 10 আগুনে এগিয়ে, মানে অপশন বিটা মনে হচ্ছে সঠিক। দেখে নাও অ্যান্সারটা দেখে নিয়ে দাঁড়াও, 29 সিটা অ্যান্সার। তো সি বলেছে তড়িৎ প্রবাহ ভোল্টেজ অপেক্ষা 90 ডিগ্রি 10। আচ্ছা আমি পড়তে ভুল করেছিলাম, তাহলে অ্যান্সারটা হচ্ছে সি, ঠিক আছে, 29 অ্যান্সার হচ্ছে সি। আর গোটা 6 আছে, তাড়াতাড়ি শেষ করি। কম্পাঙ্কের সাপেক্ষে আবেশীয় প্রতিঘাত এক্সেল এর পরিবর্তন নিচে কোন লেখচিত্রটি সঠিকভাবে প্রকাশ করে। তো এক্সেল বলেছে, 30 এর অ্যান্সারটা এইভাবে হয়, দেখো 30 এর এক্সএল মানে হচ্ছে ওমেগা এল, তার মানে কি দাঁড়াচ্ছে এক্সএল প্রপোর্শনাল টু ওমেগা, তাহলে যত এইটা বাড়বে তত এইটা বাড়বে, তাই না, এই টাইপের যে লেখচিত্র থাকবে। তো অ্যান্সার কোনটা আসছে তাহলে, অপশন বি, 30 এর বি। আচ্ছা এখানে ওমেগা বলতে কৌণিক কম্পাঙ্ককেও বোঝা চলে, ঠিক আছে, কারণ কম্পাঙ্ক বাড়লে কৌণিক কম্পাঙ্ক বাড়ে। ওকে, তাহলে অ্যান্সারটা হবে অপশন বি, 30 এর অ্যান্সার হচ্ছে অপশন বি। 31 এর সর্বোচ্চ ক্ষমতা ব্যয়িত হয় যে এসি বর্তনীতে, সর্বোচ্চ ক্ষমতা মানে রোধের ক্ষেত্রে একমাত্র, ঠিক আছে, বিশুদ্ধ রোধক বর্তনী। তাহলে 31 এর অ্যান্সার কোনটা হবে, অপশন ডি। কোথায় লিখি আর মুছতেই হবে। এরপর বাকিগুলোকে এক লাইনে শেষ করে দিই, কারণ ওই যে বললাম কারেন্ট চলে যাওয়ার ভয় লাগছে একটা, কারেন্ট চলে যাওয়ার জন্য একটা টেনশন হচ্ছে। 31 এর অ্যান্সার হচ্ছে অপশন ডি, ডি তো নাকি বিশুদ্ধ রোধক, হ্যাঁ বিশুদ্ধ রোধক বর্তনী, আর রেজিস্ট্যান্স বলে বা আর সার্কিট, ঠিক আছে, আর সার্কিট বলা হয়। ওকে, নেক্সট 32 বলেছে একটি এলআর বর্তনীতে রোধক ধারক ও আবেশকের প্রান্তীয় বিভব প্রভেদ 80 40 100, বর্তনীর ক্ষমতা গুণক কত। 32 দেখো cos ফাই বা cos থিটা সমান হচ্ছে r/z, মানে রুট ওভার অফ আর স্কয়ার বাই, এখানে জেড স্কয়ার মানে হচ্ছে আর স্কয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি, তাহলে সবগুলো উপরে নিচে দিয়ে আই দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের উপরের যে মানটা আসবে ভি আর স্কয়ার বাই ভি আর স্কয়ার প্লাস ভি এল এস ভি এল মাইনাস ভি সি তার হোল স্কয়ার, ঠিক আছে। দেখে একটু মানগুলো বসাও, ভি আর মানে রোধের অ্যাক্রসে ভোল্টেজ, সেই যে মানটা বলেছে রোধের 80 40 100, তাহলে এটা 80 স্কয়ার বাই এটা হচ্ছে 80 স্কয়ার প্লাস এটা 100 স্কয়ার মাইনাস 40 স্কয়ার, মানে 100 মাইনাস 40, তাহলে এটা কত হচ্ছে রুট ওভার অফ 80 স্কয়ার বাই 80 স্কয়ার প্লাস 60 স্কয়ার, এটা যোগ করলে হবে দেখবে 80 বাই 100, তাহলে 0.8। ওকে, 0.8 মানে হচ্ছে কোনটা অ্যান্সার যাবে, কোনটা অ্যান্সার যাবে 0.8 মানে হচ্ছে অপশন এ, ঠিক আছে অ্যান্সার। নেক্সট 33-এরটা বিবৃতি বলেছে তড়িৎ উৎসের সঙ্গে বর্তনীতে যুক্ত একটি ধারকের ক্ষেত্রে পরিবহন প্রবাহ সমান সরণ প্রবাহ, এটা ঠিক কথা। আর কেবলমাত্র বিবৃতি একই সূত্র হবে নাকি মনে হচ্ছে, দাও দেখে নি আগে। আর বিভব প্রভেদ দূর কোথায় হারিয়ে যাচ্ছি। আচ্ছা ধারকের পাতে কোনো টি সময় সঞ্চিত আধান কিউ সমান কিউ জিরো কস 2π/ft হলে সরণ প্রবাহ আই সমান মাইনাস কিউ জিরো সাইন 2π/ft। মনে রাখবে আই সমান ডিকিউ ডিটি করা হয়, ঠিক আছে, কিউ জিরো কস 2π/ft, ঠিক আছে। এটা যখন ডেরিভেটিভ করবো না কিউ জিরো একটা দেখো 2π গুণ হবে মাইনাস আসবে সাইন অফ 2π/ft, এরকম একটা গুণ হবে। তো এই যে একটা 2π রয়েছে 2πটা নেই দেখছি, তো তাহলে এখান থেকে দেখো শুধুমাত্র এক সত্য, ঠিক আছে, এই যে 2πটা নেই যে ডাটাটা দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি কেবলমাত্র এক সত্য, অপশন এটাই মনে হচ্ছে সঠিক হবে। আমি উত্তরটা মিলিয়ে নিচ্ছি না, 33 কেবলমাত্র বিবৃতি এক সত্য, তাহলে 33 এটা কারেক্ট অ্যান্সার, মানে আর তাড়াহুড়োর জন্য ঠিক করতে পারছি না। 34 তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে গড় চুম্বক শক্তি ঘনত্ব, গড় গতি শক্তি ঘনত্ব মোট শক্তি গড় শক্তি ঘনত্বের অনুপাত কত, ইউ এম বার আর মোট চুম্বক ঘনত্ব ইউ, এটা হচ্ছে হাফ অফ বি স্কয়ার বাই 2 মিউ 0, ঠিক আছে, বি স্কয়ার বাই 2 মিউ 0 ইজ টু বি স্কয়ার বাই 2 মিউ 0, তাহলে এখান থেকে একটা হাফ পাবে, সমান অ্যান্সারটা হবে হাফ, অর্থাৎ 1:2 বা 1/2 যেটা অ্যান্সার থাকবে, 1/2 মানে হচ্ছে অপশন ডি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এমসিকিউ কোশ্চেন খুব সাবধানতা অবলম্বন করতে হবে, আমি দেখলাম পিডিএফে একটা কোশ্চেন ভুল লিখে ফেলেছি, ঠিক আছে না। 35 লাস্ট কোশ্চেন, ভাবলে শেষ হলো। ই শক্তি সম্পন্ন তড়িৎচুম্বকীয় বিকিরণ একটি পূর্ণ প্রতিফলক তলে লম্বভাবে আপতিত হলে ওই তলে স্থানান্তরিত ভরবেগের পরিমাণ। তো 35 আমরা জানি ই সমান অ্যাকচুয়ালি হয় পিসি, তাহলে এখানে পি সমান হচ্ছে ই/সি, এখন যখন একটা গিয়ে ধাক্কা দিচ্ছে দিয়ে ফের আবার ফিরে আসছে ভরবেগের চেঞ্জটা কত হয়, ডেল পি সমান পি মাইনাস ও মাইনাস পি,
মানে এই দিকটা প্লাস পি ধরলে এই দিকটাকে মাইনাস পি ধরা হয়, ঠিক আছে? তাহলে হবে 2p, তাহলে এখান থেকে হবে 2p সমান 2e/c অ্যান্সার, মানে দেখা মাত্র অ্যান্সার। তো 2e/c মানে হচ্ছে অপশন সি। ওকে, এই ছিল আমাদের আজকের কোশ্চেন। পিডিএফ তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে, এই কমেন্ট বক্সে পেয়ে যাবে, ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবে না। আর বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দিতে ভুলো না, যারা পরবর্তীকালে তোমাদের মতো এইচএস দেওয়ার জন্য রেডি হচ্ছে, ঠিক আছে? আর হ্যাঁ, যদি নতুন চ্যানেলে মানে আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে ভুলবে না। আর তোমার যে কোনো মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর পিডিএফ অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে যখন তোমাদের পরীক্ষার টাইম আসবে, ঠিক আছে? পিডিএফ এর জন্য বললাম ডেসক্রিপশন বক্সে আর ইয়েতে ওই কমেন্ট বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, কিভাবে ডাউনলোড করবে সেটা ভিডিও শেষে একটা ক্লিপ দিয়ে দেওয়া হচ্ছে। আজকের মধ্যে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই। বলছি পিডিএফটা ডাউনলোড করবে কি করে? তোমরা ফার্স্ট হচ্ছে তোমরা পিডিএফটাতে যে লিঙ্কটা দেওয়া হচ্ছে মানে ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে যে লিঙ্কটা থাকছে সেই লিঙ্কটাতে তোমরা ক্লিক করো। এই লিঙ্কটা ক্লিক করে, হ্যাঁ লিঙ্কটা ক্লিক করে তোমাদেরকে একটা দেখো পেজ খুলে যাবে। সেই পেজটাতে ফার্স্ট তোমাকে দেখাতে দেখবে 9 টাকা করে লেখা আছে, ওটা মানে ম্যান্ডেটরি। তোমার 3টে জিনিস দিতে হবে। একটা হচ্ছে স্টুডেন্ট নেম, প্রথমে ইমেল আইডি, ফোন নাম্বার, তারপর স্টুডেন্ট নেম। কেন এটা ম্যান্ডেটরি? ধরো কোনো কারণে তোমার মানে পেমেন্টে প্রবলেম হয়ে গেল, হতে পারে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গেছে কিন্তু তুমি পেমেন্ট ফেল দেখাচ্ছে, হতে পারে যে তোমার পেমেন্ট হয়ে গেছে কিন্তু তোমার পিডিএফ খুলছে না, কোনো না কোনো সমস্যা হলো, তখন তুমি আমাকে ওই যে জিমেল আইডিটা দেওয়া আছে দেখো spd2025@gmail.com, ওখানে তুমি কন্ট্যাক্ট করলে বা ফি রিসিপ্টটা পাঠালে বা যে কোনো প্রমাণ স্বরূপ আমাকে একবার জানালে আমি তোমাকে অন্য কোনো ভাবে ওই পিডিএফটা তোমাকে প্রোভাইড করতে পারবো। মানে সেক্ষেত্রে তোমার সাথে আমি পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার থেকেও কন্ট্যাক্ট করে তোমাকে আমি কন্ট্যাক্ট করতে পারবো, ঠিক আছে? আর খেয়াল রাখবে যে আমার ওই জিমেল আইডি থেকেই তোমার কাছে মানে ওই জিমেল যাবে, অন্য কোনো জায়গা থেকে যাবে না। সুতরাং স্প্যাম হওয়ার ভয়টা নেই। আশা করি তোমরা জিমেল আইডিটা দেখে নিচ্ছ, আমি একবার লিখে দিচ্ছি এখানে। জিমেল আইডিটা হচ্ছে spd সমাধান, ঠিক আছে, 2025@gmail.com, ঠিক আছে, gmail.com। ওকে, তো এইটা থেকেই জিমেল যাবে। অন্য কোনো যদি আইডি থেকে জিমেল যায় তাহলে যাবে, সেটা আমি করছি না, অন্য কেউ করছে, সেটার ক্ষেত্রে তুমি সাবধান থেকো, ঠিক আছে? আচ্ছা, এরপর তুমি ইমেল আইডি, তোমার ফোন নাম্বার, তোমার জিমেল আইডি, জিমেল আইডি বা ইমেল আইডি একই, ফোন নাম্বার, নাম দিয়ে তুমি প্রথমে ক্লিক করবে, তারপর নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করলে তোমার ওখান থেকে বিভিন্ন পেমেন্ট অপশন খুলে যাবে। তোমার যে ইউপিআই আইডি বা ধরো নেট ব্যাংকিং, যে যেখান থেকে পেটিএম অনেক রকম থেকে অপশন পাবে, তুমি যেটাতে স্বচ্ছন্দ বোধ করো। এখানে একটা শর্ত, চেষ্টা করবে যেন ইন্টারনেট মানে স্পিডটা ভালো থাকে। যদি স্পিড কম থাকে তাহলে কিন্তু পেমেন্ট ফেল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তোমরা জানো এটা, তোমরা চেষ্টা করবে ভালো যেন স্পিডটা থাকে, নেটের স্পিড। এখন তো 5G চলে আসছে, স্পিড যদি ঘরেতে নেটওয়ার্কের প্রবলেম থাকে সেখান থেকে একটু বেরিয়ে আসবে, দিয়ে বাইরে এসে তখন ম্যানেজ করবে, এটা ইয়ে করবে। আচ্ছা, তারপর যখন তুমি পেমেন্ট করে ফেলবে, পেমেন্ট সাকসেসফুল দেখালে আর কোনোভাবে ব্যাক বাটনে ক্লিক করবে না, রিফ্রেশ করবে না, এমনকি ফোনটা অফ করবে না। জাস্ট 1 থেকে 2 মিনিট ওয়েট করো। তার মধ্যে অনেকেই তো ফিডব্যাক আমি দেখেছি বা আমি নিজেও টেস্ট করে দেখেছি যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে খুলে যাচ্ছে, ঠিক আছে, বা 5 সেকেন্ডের মধ্যেও খুলে যাচ্ছে, এমন হয়েছে। তো তোমরা একবার ওয়েট করো, কোনো কিছু তো ব্যাকে যাবে না, তারপর দেখবে পিডিএফ অটোমেটিক খুলে গেছে। পিডিএফটা তোমরা সার্চ করবে, দেখবে, দিয়ে পর তোমরা উপর দিকে জাস্ট দেখো কর্নারে, লেফট কর্নারে উপর দিকে একটা দেখো ডাউনলোড বাটন আছে, ওখানে গিয়ে তোমরা ডাউনলোড বাটনে ক্লিক করে নিজেরা প্রিন্ট আউট মানে ওইটাকে ডাউনলোড করে রেখে পরে তোমরা প্রিন্ট আউট বার করতে পারো, ফোনে রেখেও পড়তে পারো। তবে আমার সাজেশন হলো তোমরা প্রিন্ট আউট বার করে নেবে। কেন বলছি এই কথাটা? যে যদি তোমরা ফোনেতে পড়ো না, সবসময় স্ক্রিনের প্রতি তাকিয়ে থাকে, স্ক্রিনের চোখের উপর একটা চাপ পড়বে, প্লাস হচ্ছে ফিজিক্যাল কপির একটা আলাদা ডিমান্ড। তুমি যখন ডাইরেক্ট ওটা পিডিএফটা নিজের সামনে রেখে পড়বে, পড়ার মনোযোগ বাড়বে, ডিস্টার্ব হওয়ার ভয় থাকবে না। ফোনটা হাতে থাকলে কি হয়, ধরো কোনো একটা নোটিফিকেশন বেল আইকন বেজে হলো, তোমার যদি নোটিফিকেশন বিভিন্ন জায়গায় অন করা থাকে তখন কিন্তু তোমার সমস্যা। তুমি তখন হয়তো ওই পড়াটা স্কিপ করে অন্য জায়গায় চলে গেলে, ইউটিউবে বা হয়তো হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে বা ফেসবুকে ইত্যাদি কোনো একটা জায়গায় ঢুকে পড়লে সেখানে তোমার টাইম ওখানে খেয়ে নেবে। তো সেটাই সাজেশন, সেটার জন্য এগুলো ভাবা আর কি। তো তোমরা চেষ্টা করবে সেটাকে পিডিএফ আকারে বার করে নিয়ে, প্রিন্ট আউট বার করে নিয়ে হাতের গোড়ায় রাখা। যেমনটি তোমরা বই খাতা সব হাতে গোড়ায় রেখে পড়ছো, সেইভাবে রেখে পড়বে, তাহলে তোমাদের জন্য আরো বেস্ট।